আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের থ্যাংক ইউ নার্সের 18তম পর্বে। আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আলোচনার অতিথিবৃন্দদেরকে, যারা তাদের মূল্যবান সময় থেকে আমাদের এই প্রোগ্রামের জন্য এবং দেশের সকল নার্সের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার জন্য তাদের মূল্যবান সময় থেকে সময় বের করে এনেছেন। সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের পর্বের শিরোনাম হচ্ছে কন্টিনিউইং নার্সিং এডুকেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন প্রফেশনাল ডেভেলপমেন্ট। তো আমরা যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উদ্ধৃতি দিয়ে বলতে চাই, তিনি বলেছেন, লেট আস নেভার কনসিডার আওয়ার সেলফ অ্যাজ ফিনিশড নার্সেস, উই মাস্ট বি লার্নিং অল আওয়ার লাইফস। সো একজন নার্স সে তার বেসিক কোর্স সম্পন্ন করার পরে একজন রেজিস্টার্ড নার্স হবার যোগ্যতা অর্জন করেন ঠিকই, কিন্তু তার সমগ্র জীবনে সেবার ক্ষেত্রে যে নতুন নতুন সেবা, নতুন নতুন ট্রিটমেন্ট এবং নতুন নতুন জ্ঞান তৈরি হতে থাকে রিসার্চের মাধ্যমে, এভিডেন্স বেসড নার্সিং, নতুন নতুন এভিডেন্স আসতে থাকে, তার সাথে তাল মিলিয়ে নিজের নলেজ এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হলে তাকে নিয়মিত পড়ালেখার ভেতরে এবং নিয়মিত জ্ঞান অর্জনের ভেতরেই থাকতে হয়, এবং যে কারণে কন্টিনিউইং নার্সিং এডুকেশন নার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো আমরা আজকের আলোচনার অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আজকে আমাদের আলোচনার প্রথমেই রয়েছেন প্রফেসর মোহাম্মদ মোবারক হোসেন স্যার। তিনি বর্তমানে কুমিল্লা আর্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছেন। এরপরে রয়েছেন ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার। স্যার বর্তমানে নিয়ানারে অ্যাডাল্ট অ্যান্ড এলডারলি হেলথ নার্সিং এর ফ্যাকাল্টি হিসেবে কর্মরত রয়েছেন। হ্যালো, কি কোনো সমস্যা নাকি? আমাদের তো ঠিক আছে, ইন্টারনেট আছে। তোমাকে পাচ্ছি না আর কি। আচ্ছা, sorry, আচ্ছা।
আচ্ছা, রিকারেন্ট প্রোডাক্ট, ঠিক আছে। আহ, দুঃখিত, ইন্টারনেট কানেকশনের সমস্যার কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো আমাদের সকল অতিথির উপস্থিতি এখানে রয়েছে। আমাদের সাথে রয়েছেন প্রফেসর মোবারক হোসেন স্যার, ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার, ফাহিমা খানম ম্যাডাম এবং মেরিনা জেরিন ম্যাডাম আছেন। আহ, আমি প্রথম প্রশ্ন নিয়ে চলে যাব জনাব মোবারক হোসেন স্যারের কাছে। স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে যে স্যার, কন্টিনিউইং নার্সিং এডুকেশন এটা কি, সেই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিবেন এবং এর লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ কি কি সেই সম্পর্কে আলোচনার জন্য আমি স্যারকে অনুরোধ করব। ধন্যবাদ সঞ্চালককে, আমার অনুজ সাইফুর। তো আমি শুরু করার আগে আবারও সেই আমাদের সঞ্চালক যে উক্তিটা দিয়ে শুরু করেছিলেন, সেই উক্তিটাকে যদি আবার বলতে যাই, যে let us never consider ourselves as finished nurse, we must be learning all our life. তাহলে এই কথাটাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পরেই, সেটা ডিপ্লোমা হোক নার্সিং, সেটা ডিএসসি হোক অথবা এমএসসি হোক, আমরা কিন্তু পূর্ণাঙ্গ নার্স হয়ে যাইনি। আমাদেরকে তারপরও কর্মকালীন সময়েও কিন্তু আমাদেরকে সবসময় প্রস্তুত রাখার প্রয়োজন হয়। তার কারণ হলো, আমরা যদি বলি যে হোয়াট ওয়াজ নিউ ইয়েস্টারডে ইট ইজ ওল্ড টুডে, ঠিক সেইভাবে বলা যেতে পারে হোয়াট ইজ নিউ টুডে ইট ইজ ওল্ড টুমরো। তো কাজেই একজন নার্স হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের নলেজকে আপডেট করা। সেই জন্যই সেই আঙ্গিক থেকেই তাহলে সেটাকে কিভাবে আপডেট রাখা যায় সেটার জন্য আমাদের আরো শিক্ষার প্রয়োজন, এবং সেটা হলো আমাদের আজকের যে প্রতিপাদ্য বিষয়, কন্টিনিউ এডুকেশন ইন নার্সিং অথবা কন্টিনিউ নার্সিং এডুকেশন। তো সেই ব্যাপারে অনেক অথর অনেকভাবে সেটাকে সংজ্ঞায়িত করেছেন। আমরা যদি তার থেকে দু একটা সাইট করি, তাহলে দেখা যাবে যে একজন অথর বলেছেন, কন্টিনিউইং নার্সিং এডুকেশন ইজ এ সিস্টেমেটিক প্রসেস অফ লার্নিং to augment the nursing knowledge, practicing skills, and clinical judgment to ensure optimum quality of care being rendered to patients. আমরা যদি থেসারস অফ ইন্টারন্যাশনাল ইন্ডেক্সের দিকে যাই, সেখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা হলো, কন্টিনিউইং এডুকেশন ইজ অ্যান এডুকেশনাল অ্যাক্টিভিটি primarily designed to keep the registered nurses abreast of their particular field of interest and do not lead to any formal advance standing in the profession. সর্বশেষ যে ডেফিনেশনটা আমি এখানে আনবো সেটা কুপার কর্তৃক দেওয়া, continuing education is all the learning activity that occur after an individual has completed his basic education. তাহলে আমরা যদি আমি যে তিনটা ডেফিনেশন এখানে উদ্ধৃতি দিলাম, সেটাকে যদি বিশ্লেষণ করি, ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমরা যখন একটা লাইসেন্স নার্স হয়ে যাই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমাদের দেশের প্রেক্ষাপটে যে তিন ক্যাটাগরির নার্স আমাদের এখানে আছে, একটা হলো আমরা ডিপ্লোমা হোল্ডার আছি যারা, তারপরে আছে গ্রাজুয়েট নার্সেস, তারপরে মাস্টার্স এন্ড পিএইচডি, চার ক্যাটাগরি। সবাই আমরা আরএন হিসেবে কাজ করি। এই কাজ করতে গিয়ে আমরা আমাদের কর্মস্থলে শিক্ষা জীবনে যে সকল স্কিলস অথবা প্রসিডিউর আমরা শিখে আসছি, সেটার কিছুটা হলো আমরা থিওরি প্র্যাকটিস গ্যাপ দেখতে পাই। আমি একটু এখানে বলে রাখি, সেটার অবশ্য অনেক কারণও আছে।
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকল প্রতিষ্ঠানগুলো থেকে আমরা ডিপ্লোমা নিয়ে থাকি, স্পেশালি আমি শুধু ডিপ্লোমাটাকে এমফাসিস দিচ্ছি এই জন্য, একই কারিকুলামে ডিপ্লোমা স্টুডেন্টস পড়াশোনা করে ডিপ্লোমা নার্স হয়, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যে তাদের অ্যাক্সেস, কারিকুলামের যে যে অ্যাক্সেস গুলো থাকার কথা, বাস্তবে কিন্তু তা অনুপস্থিত। তো সেই ক্ষেত্রে আমরা পাশ করে নার্স হই থিওরিটিক্যালি, কিন্তু কিছুটা হলো, আমি জানি না আমার প্যানেল আমার সাথে একমত হবেন কিনা, তারপর আমি বলছি কিছুটা হলো আমাদের থিওরি প্র্যাকটিস গ্যাপ থাকে। তো সেই ক্ষেত্রে সেই গ্যাপ গুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি, ওভারকাম করতে পারি, তো সেটার একমাত্র একটাই পথ আছে, যদি আমরা কন্টিনিউইং এডুকেশনটা নেই এবং সেই কন্টিনিউইং এডুকেশনের মাধ্যমে আমরা সেগুলোকে, সেই গ্যাপটাকে আমরা ফুলফিল করে করতে পারি। এতে আমাদের তিন ধরনের বেনিফিট আসবে। নিজের জন্য যে বেনিফিট গুলো আসবে সেটা হবে আমাদের নলেজ এন্ড স্কিল ডেভেলপ হবে, আর এটিটিউডেরও আমাদের মধ্যে একটা চেঞ্জ আসবে। এবং আমরা যে অর্গানাইজেশনে কাজ করি সেই অর্গানাইজেশনও এই কন্টিনিউইং নার্সিং এডুকেশন থেকে বেনিফিট হবে। তারা তাদের স্টাফ থেকে বেটার পারফরমেন্স পাবে এবং কোয়ালিটি পেশেন্ট কেয়ার পাবে। তৃতীয়ত যেটা, যে নার্স কন্টিনিউইং এডুকেশন নেবেন তারও কিন্তু কিছুটা লাভ হবে, সেটা হলো তার জব স্যাটিসফ্যাকশন বাড়বে এবং তার মধ্যে একটা হাই মোটিভেশন কাজ করবে। তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই আমাদের কন্টিনিউইং এডুকেশন আমাদের জন্য প্রয়োজন। এবং কেন প্রয়োজন, আমি ইতিমধ্যে কিছু সাইট করেছি, সেটার মধ্যে চলে আসছে। তবে আমরা বলতে পারি যে আমরা যদি আমাদের প্র্যাকটিসটাকে ইমপ্রুভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের কন্টিনিউইং এডুকেশন দরকার। কেন দরকার, আমি আমার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, আপনারা আছেন এখানে আমার স্নেহানন্দ সবাই, এবং যারা শুনছেন তারা হয়তো আমার সিনিয়র এবং জুনিয়র পরে আমাদের কাছ থেকে শুনবেন এই কথাগুলো। আমরা যখন 80-র দশকে নার্সিং করেছিলাম, যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা মেডিকেল কলেজে, সেই 80-র দশকের প্র্যাকটিস আর এখনের প্র্যাকটিস কিন্তু এক। সেদিক থেকে তাইলে আমি যদি বর্তমান প্র্যাকটিসের সাথে আমাকে খাপ খাওয়ায় চলতে হয়, তাহলে কিন্তু এই কন্টিনিউইং এডুকেশন ছাড়া তার কোনো বিকল্প নেই। তাহলে সেই জন্য এই কন্টিনিউইং এডুকেশনটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ আমার প্রফেশনাল প্র্যাকটিসটাকে বাড়ানোর জন্য। 2 নম্বর হলো, আমরা বলতে পারি যে আমাদের যে স্টাফ, তাদের মোটিভেশন, যে আমি পাশ করে সরকারি একটা চাকরি পেয়ে গেছি এতেই যেন আমরা সন্তুষ্ট না থাকি, আমাদেরকে মোটিভেট হইতে হবে। কেন, কিসের মোটিভেশন, যে আমাদেরকে লেটেস্ট নলেজটা কি আছে, পেশেন্টকে যে আমরা কেয়ার দিচ্ছি বর্তমান যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে কোন ধরনের পেশেন্টকে কোন ধরনের কেয়ার দেওয়া দরকার, সেই নলেজটা আমাদেরকে অর্জন করতে হবে, যেটা যদি আমরা আমাদের নিজকে নলেজ আপডেট না করি, পড়াশোনা না করি, তাহলে হয়তো সম্ভব না। তারপরে আমরা বলতে পারি যে আমরা বর্তমান যে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন, এবং সেটা আমাদের নার্সিং প্রেক্ষাপট বা হেলথ সেক্টর তার বাইরে নয়। এখানে নতুন নতুন টেকনোলজি এসেছে, সেই টেকনোলজির সাথেও যদি আমরা নিজেকে পরিচিত করতে চাই, তাহলেও কিন্তু আমাদের পড়াশোনার দরকার। তাহলে আমরা বলতে পারি যে কন্টিনিউইং এডুকেশনের মাধ্যমে আমরা যে ডেভেলপমেন্ট করতে পারি নিজেদেরকে, কিসের, যে লেটেস্ট যেই টেকনোলজি আসছে সেগুলোর সাথে। আরেকটা হলো, আমি আগে বলেছি যে আমাদের এটা অলসো আমাদের ইন্টারেস্ট এন্ড জব স্যাটিসফ্যাকশন। তো এই হলো মানে যে আমাদের কেন কন্টিনিউইং এডুকেশন দরকার, এবং কন্টিনিউইং এডুকেশন করলে আমাদের কি বেনিফিট হবে, আমরা নিজে ব্যক্তিগতভাবে কি বেনিফিট হবে, আমার জ্ঞান বা নতুন নলেজ গুলো আমরা কিভাবে পাবো, এবং সর্বোপরি আমি যে অর্গানাইজেশনে কাজ করি সেই অর্গানাইজেশন তথা সারা দেশের লোক যারা আমাদের সেবা নিতে আসে তারা কিভাবে বেনিফিটেড হবে। সেই আঙ্গিক থেকে আমাদের কন্টিনিউইং এডুকেশনটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ স্যার আপনাকে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য।
আমাদের সাথেই থাকবেন। আমি পরবর্তীতে আবার আপনার কাছে প্রশ্ন নিয়ে আসব। আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে এখন চলে যেতে চাইবো জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম স্যারের কাছে। স্যারের কাছে আমি যেটি জানতে চাইবো, আমার প্রশ্নটি হচ্ছে যে সিএনই এর মানে কন্টিনিউইং নার্সিং এডুকেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সেই সম্পর্কে, এবং সেই সাথে কন্টিনিউইং নার্সিং এডুকেশনের ফলে নার্সরা কি ধরনের লাভবান হতে পারে, এবং তার যে ইম্প্যাক্ট বা তার ফলাফল হিসাবে স্বাস্থ্য সেবা ব্যবস্থায় বা রোগীদের কি ধরনের মানে পজিটিভ আউটকাম আসে, সেই ব্যাপারটা নিয়ে যদি স্যার একটু আমাদের সাথে আলোচনা করেন। ধন্যবাদ। আমি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সাইফুর রহমানকে সত্যি একটা চমৎকার টপিক সিলেকশন করা হয়েছে আজকে ডিসকাশনের জন্য, কন্টিনিউইং এডুকেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন প্রফেশনাল ডেভেলপমেন্ট। এটার গুরুত্ব নিঃসন্দেহে অপরিসীম, বিশেষ করে নার্সদের ক্লিনিক্যাল কম্পিটেন্সি ইনক্রিজ করবার জন্য এবং নার্সিং কেয়ারের মান, গুণগত মানটাকে উন্নত করবার জন্য এই কন্টিনিউইং এডুকেশন এর কোনো বিকল্প নেই। এটা হচ্ছে নার্সিং শিক্ষা ও সেবার মান উন্নয়ন এবং নার্সদের বৈষয়িক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের লক্ষ্য হচ্ছে রোগীকে সর্বোচ্চ মানসম্মত আউটকাম বেস অ্যান্ড এভিডেন্স বেসড নার্সিং কেয়ার প্রোভাইড করা। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে হেলথ কেয়ার কনজিউমার অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার, নার্স হচ্ছে নিঃসন্দেহে হেলথ কেয়ার প্রোভাইডার। তো উভয়ের মধ্যে যদি একটা কি বলে কোঅর্ডিনেশন থাকে, যেমন পেশেন্ট চাচ্ছে আমার কাছে প্রত্যাশা মাফিক সেবা, আমি যদি তাকে সেই প্রত্যাশা মাফিক সেবাটা দিতে পারি এবং তাকে সুস্থ করে তুলতে পারি, সেটাই আমাদের সার্থকতা এবং রোগীরাও বেনিফিটেড হবে, সে সাথে রোগীর ফ্যামিলি, সমাজ তথা দেশ উপকৃত হবে। তো এখানে আমি শুধু একদিকে বলবো না, এখানে নার্সের ক্যারিয়ার ডেভেলপমেন্ট আছে। যে আজকে আমরা কেন হাসপাতালে নার্সদের বার্ন আউট হচ্ছে, সারা বিশ্বেই নার্সরা বার্ন আউট হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি যে সেখানে রিয়ালিটি শক হচ্ছে। রিয়ালিটি শকটা কোথায়, কেন? আমরা যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, প্রাতিষ্ঠানিক শিক্ষা যে ফর্মাল এডুকেশন বলে, সেখানে আমরা কিন্তু যেমন বিএসসি করি, ডিপ্লোমা করি বা এমএসসি করি, পিএইচডি করি, তো সেখানে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পাচ্ছি। এরপরে ক্লিনিক্যাল কম্পিটেন্সি ইনক্রিজ করবার জন্য, এই এডুকেশনে হোক বা হাসপাতাল সেক্টরে হোক, সেখানে আমার কম্পিটেন্সি ইনক্রিজ করবার জন্য কি দরকার? রিফ্রেশার কোর্স বা যেটাকে বলি আমরা কন্টিনিউইং এডুকেশন কোর্স দরকার। কারণ আমার শিক্ষাটাকে, আমার দক্ষতাকে আপ টু ডেট করবার জন্য এই কন্টিনিউইং এডুকেশন সিস্টেমটা চালু রাখা। হাসপাতালে অর্গানাইজেশন যেটাকে বলি আমরা, হাসপাতাল যেখানে ইন সার্ভিস এডুকেশন থাকা খুবই দরকার, যেখানে স্টাফ ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ, সেখানে আমরা বাইরের কিছু নার্সিং অবজারভেশন আমাদের আছে, নার্সিং তারা কিভাবে নার্সিং প্র্যাকটিস করে এবং কিভাবে পেশেন্টকে কেয়ার তারা প্রোভাইড করে, ডেলিভারি করে, এবং পেশেন্টের আউটকামটা কিভাবে তারা অ্যাচিভ করে, সেই জিনিসটা আমরা দেখেছি। তো আমাদের এখানে আমাদের সিনিয়র একজন বক্তা বলে গেলেন যে 80 দশক থেকে এই পর্যন্ত নার্সিং প্র্যাকটিসের অনেকটাই পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু আমাদের দেশে যেটা হয়ে আসছে প্রচলিত নিয়মে, সেটা মেডিসিন বেসড প্র্যাকটিসটা আমরা করি। সেখানে আমরা কিন্তু নার্সিং বেসড প্র্যাকটিসটা এখনো উঠে আসেনি। সারা বাংলাদেশের প্রাইভেট কি আর পাবলিক সেক্টর বোথ সাইডেই আমাদের নার্সিং কেয়ারের গ্যাপ রয়ে গেছে, থিওরি অ্যান্ড প্র্যাকটিসের গ্যাপ, যেটা স্যার বলে গেলেন যে এটা আসলে এখনো গ্যাপটা এখনো পরিলক্ষিত হচ্ছে। তবে আমরা কিভাবে এই গ্যাপটা পূরণ করব, ব্রিজ করব, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এখন আমাদের যেটা করা দরকার, যে যেমন রোগীর সুস্থতা বা আরোগ্য লাভে সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করতে হবে। এটা করতে গেলে কি হবে, নার্সকে বিশেষায়িত বিষয়ের উপরে, স্পেশালাইজড এরিয়াতে মানে আপ টু ডেট নলেজ এবং ট্রেনিং, এডুকেশন এগুলো থাকতে হবে। এগুলো যদি, যেমন আমরা হাসপাতালে একজন নার্স কোঅর্ডিনেটর
বা প্রিসেপ্টর বা হেলথ এডুকেটর যেটাই বলি না কেন, নার্স এডুকেটর যেটাই বলি না কেন, সেই ধরনের পদ সৃষ্টি করা দরকার এবং বিশেষজ্ঞ নার্স সেখানে থাকবে এবং হ্যান্ডস অন ট্রেনিং প্রোভাইড করবে নোভিস নার্সকে বা স্টুডেন্ট নার্সকে, গ্রাজুয়েট নার্সকে, তারা সেটা প্রোভাইড করবে। তাহলে সেটা হলে কি হবে, তার যে কর্মদক্ষতা বা বৃদ্ধি পাবে। এবং তার কর্মদক্ষতা বৃদ্ধি মানে কি, বৃদ্ধি পাওয়া মানে কি, একজন নার্সে একজন পেশেন্টের কেয়ারটা ইমপ্রুভ হওয়া, ডেভেলপ হওয়া। তো এই জন্য বলছি যে রিয়ালিটি শকটা তো তখন আসে যখন একজন নার্স সেই বিষয়ের উপরে তার কোনো দক্ষতা না থাকে, তার কোনো জ্ঞান না থাকে, নলেজ না থাকে। তখন সেখানে কি হয়, সে আমি পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারে না, হেলথ অ্যাসেসমেন্ট করতে পারে না, তারপরে তার যে ক্লিনিক্যাল প্রবলেম সেগুলো অ্যানালিস্ট করতে পারে না, এবং সেখানে কি হয়, কি বলে, গোল বা আউটকাম এটা স্থির করতে পারে না, এবং প্রত্যাশা অনুযায়ী যে ইন্টারভেনশন, নার্সিং ইন্টারভেনশন গুলো, সেগুলো সে প্রোভাইড করতে পারে না, সেখানে আউটকামটা আসে না, পেশেন্টের লেন্থ অফ স্টে ইন দ্য হসপিটাল এটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের লেন্থ অফ স্টে ইন হসপিটালটাকে কমানো, ডিক্রিজ করা, এবং কোয়ালিটি অফ লাইফ অফ পেশেন্টটাকে ইনক্রিজ করা। তো সেই জন্যই আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে যে বিশেষজ্ঞ নার্স তৈরি করা, মেডিসিন বলো, সার্জারি বা গাইনি, পেডিয়াট্রিক্স বা আইসিইউ, সিসিইউ, ইমার্জেন্সি, ট্রমা, বিভিন্ন স্পেসিফিক এরিয়াতে আমাদেরকে বিশেষজ্ঞ নার্স তৈরি করা, এবং সেখানে একটা স্ট্র্যাটেজি বা একটা গাইডলাইন, ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন তৈরি করা, যেটা দিয়ে প্রশিক্ষিত নার্সকে, যে বিশেষজ্ঞ নার্সকে বিশেষায়িত এরিয়াতে প্লেসমেন্ট দেওয়া, যেটা স্টাফিং বলা হয়। এবং সেখানে একজন নার্সকে, আমরা নার্সদেরকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাচ্ছি বিশেষায়িত বিষয়ের উপরে, সেই নার্স যখন বিশেষায়িত বিষয়ের উপরে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসছে, তখন তাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। প্রপারলি ইউটিলাইজ যদি না করতে পারি, তাহলে কিন্তু সেবার মানটা কখনোই বৃদ্ধি পায় না, উন্নত হয় না। সেক্ষেত্রে আমার পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট হলো, কিন্তু আমি যখন কিছু দিতে না পারলাম, আমি যখন আমার জ্ঞানটাকে বিতরণ করতে না পারলাম, আমি যখন হ্যান্ডস অন ট্রেনিং প্রোভাইড করে আমার সেবার মানটাকে উন্নত করতে না পারলাম, তাহলে আমার এই বিদেশি শিক্ষার কোনো দাম নেই, একেবারেই মিনিংলেস। এই জন্য বলছি যে যদি নার্সের কাছ থেকে প্রত্যাশা মাফিক গুণগত মানসম্পন্ন সেবাটা পায়, তবে সে খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে ওঠে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে এর একটা ভালো প্রভাব পরিলক্ষিত হবে। সমাজে নার্সদের ইমেজ বহু গুণে বৃদ্ধি পাবে বলে আশা করি। তো আমি এক্ষেত্রে বলবো যে নার্সদের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও কর্মদক্ষতা সমৃদ্ধশালী হবে, রোগীর দুঃখ কষ্ট ও যন্ত্রণার ভোগ লাঘব হবে এবং চিকিৎসার খরচ কমে যাবে, জনগণের জীবন ও স্বাস্থ্যের গুণগত মান উন্নত হবে, হাসপাতালে থাকার সময় অনেকাংশে কমে যাবে, আর সরকারের রাজস্ব ব্যয় কমে যাবে, হাসপাতালের পূরণ হবে, এবং নার্সদের জব সন্তুষ্টি বাড়বে, যেটাকে জব স্যাটিসফ্যাকশন, এবং বার্ন আউট এবং রিয়ালিটি শক কমে যাবে। এটি হচ্ছে আমার প্রথম প্রশ্নের সারসংক্ষেপ। ধন্যবাদ সাইফুর রহমান, আজকের সঞ্চালক। জি, ধন্যবাদ স্যার আপনাকে অতি গুরুত্বপূর্ণ এবং বাস্তবতা ধর্মী আলোচনার জন্য। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব জনাব ফাহিমা খানমের কাছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন সিনিয়র স্টাফ নার্স হিসাবে। জনাব ফাহিমা খানম, আপনার কাছে আমি জানতে চাইবো, হাসপাতালে কর্মরত থেকে কন্টিনিউইং নার্সিং এডুকেশনে কি কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বলে আপনি মনে করেন, এবং এর পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা থেকেই বলবেন যে হাসপাতালে কর্মরত অবস্থায় কোনো আশার জায়গাও রয়েছে কিনা, যে যেখান থেকে আমরা আশাবাদী হতে পারি যে কন্টিনিউইং নার্সিং এডুকেশন গ্রহণ করার জন্য নার্সদের জন্য পজিটিভ এনভায়রনমেন্ট বা আশার কোনো জায়গা আপনি দেখতে পাচ্ছেন কিনা। ধন্যবাদ মোহাম্মদ সাইফুর রহমান আপনাকে, এবং ধন্যবাদ এই মুহূর্তে যে সব শ্রোতা দর্শক আমাদেরকে শুনছেন। আমরা যদি হসপিটালে থাকা অবস্থায় আমাদের যে সিএনই প্রোগ্রাম গুলো আছে, এটাকে দুটো ভাগে দেখি। একটা হলো আউটডোর বেসিস প্রোগ্রাম, যেমন বিএসসি ইন নার্সিং প্রোগ্রাম, বিএসসি ইন পাবলিক হেলথ প্রোগ্রাম, মাস্টার্স অথবা এমপিএস অথবা আদার্স কোর্স, যেমন ডিপ্লোমা কোর্স আছে কার্ডিয়াক নার্সিং এর উপর, পেডিয়াট্রিক নার্সিং এর উপর,
এই কোর্সগুলো করতে গিয়ে আমাদের যে অথরিটির পারমিশনটা দরকার, সেটা যদি ডিজিএনএম অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে দেওয়া হয়, সেটা আমরা সহজেই পেয়ে যাই। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ এই আউটডোর প্রোগ্রাম গুলো বা সিএনই গুলো অ্যাটেন্ড করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অত সহজে এর পারমিশনটা পাই না। এটা মেডিকেল কলেজের ক্ষেত্রে একরকম এবং থানা হেলথ কমপ্লেক্সের ক্ষেত্রে অন্যরকম, বা পেরিফেরির ক্ষেত্রে অন্যরকম। পেরিফেরির ক্ষেত্রে যদি আমাদের সুপারিয়র অথরিটিও এই সার্কুলারটা দিয়ে থাকে এবং নিয়ে থাকে, সেখান থেকে এই শিক্ষা অ্যাটেন্ড করার জন্য আমাদের যে পারমিশনটা দরকার সেটা পাওয়াটা মেডিকেল কলেজের মতো এত ইজি হয় না। সুতরাং এটা গেল আউটডোর বেসিস। আর অন্যদিকে ইনডোর প্রোগ্রামের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বলতে পারি, সেটা হচ্ছে ইনডোর প্রোগ্রামে আমাদের যে সিএনই প্রোগ্রাম, সেক্ষেত্রে আমি এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছি। সেখানে ইনডোর প্রোগ্রাম পরিচালনার জন্য যে সব এলিমেন্টস দরকার, যেমন টিচার বা একজন এডুকেটেড দরকার। আমরা যদি আমাদের ঢাকা মেডিকেলের অর্গানোগ্রামের দিকে তাকাই, সেখানে কিন্তু টিচার বা এডুকেটর নামে বা ক্লিনিক্যাল নার্সিং ইন্সট্রাক্টর যে পোস্ট, এই ধরনের কোনো পোস্টেই নেই। তো আমাদের কিন্তু ঢাকা মেডিকেল, যেটা বাংলাদেশের স্বাস্থ্য সেবার প্রাণ কেন্দ্র, সেখানেই কিন্তু এই যে নার্সদের বা আমাদের যে নার্সিং স্টাফ বা নার্সিং অফিসার আছে, তাদের শিক্ষা প্রদানের জন্য ওরকম কোনো টিচারই নাই বা টিচারের পদেই নেই। তো টিচার থাকার প্রশ্নই আসে না এখানে। যেখানে টিচার নাই সেখানে এডুকেশনটা অবশ্যই কন্টিনিউ করা সম্ভব না। এরপর দেখেন, টিচারের পর যে জিনিসটা আসে সেটা হলো ফিজিক্যাল ফ্যাসিলিটিস। আমাদের ঢাকা মেডিকেল কলেজের মতো একটা জায়গায় কিন্তু নার্সদের একটা ক্লাস নেওয়ার জন্য কোনো ক্লাসরুম নেই। সুতরাং যদিও কোনোভাবে কেউ কোনো ক্লাস অ্যারেঞ্জ করে, সেখানে কিন্তু ক্লাস নিবে এরকম একটা স্পেস খুঁজে পাচ্ছে না। এরপর কোনো এজেন্সি বা কোনো অথরিটির মাধ্যমে যদিও তারা ক্লাস নিয়ে থাকেন, তার জন্য কিন্তু একটা মেথড বা যে প্রপার মিডিয়া দরকার অত্যাধুনিক, সেটা কিন্তু নাই। সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হচ্ছে সেই যে আমাদের প্রিভিয়াস মেথড, লেকচার মেথড, সেটা আমাদের ইউজ করতে হচ্ছে। তো এই যে এখানেও কিন্তু আমাদের একটা যে আধুনিকায়ন বা সমৃদ্ধিশালী বা অত্যাধুনিক প্রযুক্তি দরকার শিক্ষার ক্ষেত্রে, সেটাও নাই। সুতরাং আমাদের এই যে ইনডোর সিএনই প্রোগ্রাম, সেখানে কিন্তু যে সুযোগ থাকা দরকার তার কিন্তু কোনো স্টেপ আমরা পাচ্ছি না। টিচার পাচ্ছি না, তারপর আমরা ক্লাসরুম পাচ্ছি না কোনো উপযুক্ত মেথড বা মিডিয়া। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রোগ্রামটা, সিএনই প্রোগ্রামটা, সেটা লোকালি মানে খুবই একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমাদের অথরিটি, লোকাল অথরিটি এবং সুপারিয়র অথরিটি স্টেপ গুলো নিয়ে থাকেন, যেমন এই যে পদ টিচার বা ক্লিনিক্যাল নার্স ইন্সট্রাক্টর, এই পদ সৃষ্টির মাধ্যমে, এদেরকে নিয়োগ প্রদানের মাধ্যমে যদি অ্যারেঞ্জ করে থাকেন, তাহলে আমরা কিন্তু আমাদের এই সিএনই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারি, যার ফলে আমাদের ব্যক্তিগত বা আমাদের যেমন নলেজ, এটিটিউড এবং স্কিলের উন্নয়ন ঘটবে এবং এর ফলশ্রুতিতে আমরা কিন্তু পেশেন্টদের বেটার কেয়ার দিতে পারবো এবং একটা পজিটিভ আউটকাম বের হয়ে আসবে। সুতরাং এই সব প্রতিবন্ধকতা ওভারকাম করার জন্য আমি আমার দেশের যারা আমার লোকাল অথরিটি আছেন, যারা আমার সুপারিয়র অথরিটি আছেন, তাদের সুদৃষ্টি কামনা করছি। এটা শুধু ঢাকা মেডিকেলের ক্ষেত্রে প্রযোজ্য তা না, আমার মনে হয় এই শিক্ষার ক্ষেত্রে, সিএনই প্রোগ্রামের ক্ষেত্রে, হসপিটাল যে সিচুয়েশন ঢাকা মেডিকেল আছে, এটা সারা বাংলাদেশের চিত্র। সুতরাং আমি আশা করব, সুদৃষ্টি কামনা করব আমাদের লোকাল অথরিটি এবং সুপারিয়র অথরিটি, যারা এই স্টেপ গুলো নিলে আমাদের এই সমস্যার সমাধান হবে এবং আমরা সিএনই প্রোগ্রাম গুলোর মাধ্যমে আমাদের যে আপ টু ডেট নলেজ, এটিটিউড এবং স্কিল আছে, সেটা ডেভেলপের মাধ্যমে আমরা পেশেন্টকে সর্বোচ্চ কেয়ার দিতে পারবো, যার ফলে আমরা পাবো একটা সুস্থ জাতি এবং সুস্থ দেশ।
ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব জনাব মেরিনা জেরিন ম্যাডাম আপনার কাছে, এবং আপনার কাছে আমার প্রশ্ন থাকবে একই প্রশ্ন থাকবে এখন, যে জন্য আমি বলবো যে আপনি একটি স্পেশালাইজড হসপিটালে কর্মরত রয়েছেন। তো আমাদের পূর্ববর্তী বক্তা উনি একটি মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসপেক্ট থেকে বলে গেলেন। আমি একটি স্পেশালাইজড হাসপাতালের অ্যাসপেক্ট দিক থেকে সেই জায়গার অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাইবো যে হাসপাতালে কর্মরত অবস্থায় সিএনই এবং সিএনই গ্রহণ করার জন্য কি কি ধরনের প্রতিবন্ধকতা আপনাদের রয়েছে বলে আপনারা মনে করছেন, এবং এই জায়গাটিতে কোনো সুযোগ বা আশার স্থান আছে কিনা, এই ব্যাপারটি নিয়ে একটু আমাদের সাথে আলোচনা করবেন। ধন্যবাদ সঞ্চালক ভাইয়া আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য যেখানে আমরা আসলে আমাদের এই ধরনের কথাগুলোকে বলতে পারি। আমরা যখন হসপিটাল সেক্টরে গিয়ে কাজ করার জন্য এলাম, তো এখানে আমি বলবো যে একজন নার্সের অ্যাকচুয়ালি মোটো কি। বলা হয় যে একজন নার্সের মোটো হচ্ছে এভরিডে ইজ ওয়ান মোর অ্যাকমপ্লিশমেন্ট। তো সেটাকে যদি বলি, আমি প্রথমে একটু ওভারঅল কন্ডিশন বলি। কন্টিনিউয়াস নার্সিং এডুকেশন গ্রহণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আমার মনে হয়, ইটস নট অনলি ফর মাই হসপিটাল। আমার মনে হয় যে এটা ওভারঅল আমরা যারা প্রত্যেকেই ক্লিনিক্যাল সেক্টরে কাজ করছি প্রত্যেকেরই এটা ভাষ্য। আমার মনে হয় যে প্রথমত যেটা প্রবলেম সেটা হচ্ছে স্টাফ শর্টেজ বলা হয়। কারণ হচ্ছে যে কোনো ধরনের প্রশিক্ষণের জন্য গিয়ে যখন সুযোগ তৈরি হয় তখন তো দেখা যায় যে বিভিন্ন ওয়ার্ড থেকে পার্টিসিপেন্ট চুজ করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখনো পেশেন্টের তুলনায় যে গিয়ে নার্স শর্টেজ, সেক্ষেত্রে দেখা যায় ওয়ার্ড ম্যানেজমেন্টের পরেই একজন নার্সিং অফিসার একটা প্রশিক্ষণে যোগদান করতে পারে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি স্টাফ শর্টেজ একটা ফ্যাক্ট। যদিও দুটো বিপিএসসি নিয়োগের পরে হয়তো ব্যাপারটা কিছুটা সলভ হয়ে আসছে। সেকেন্ড আরেকটা যেটা হয়, কিছু কিছু সময় সার্কুলার যেগুলো হয় প্রশিক্ষণের জন্য দিতে পারে না, কখন হয়ে গেল। এবং আরেকটা ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে যে যারা প্রশিক্ষণগুলো নেবেন পার্টিসিপেন্ট, তাদেরকে চুজ করার যে ক্ষমতাটা, এটা মূলত থাকে লোকাল অথরিটির হাতে, যেখানে বেশিরভাগ সময় দেখা যায় যে বয়োজ্যেষ্ঠ এবং মুখ চেনা পরিচিত এনাদের অগ্রাধিকার বেশি থাকে বেশিরভাগ সময়। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে কোনো প্রশিক্ষণের পূর্বে আমার মতে প্রপার অ্যাসেসমেন্ট এবং সাফিসিয়েন্ট অ্যানালাইসিস করা উচিত, যেটার ঘাটতি আসলে আছে। আমাদের শ্রদ্ধেয় শরীফুল স্যার অলরেডি এটা বলে গেছেন যে দেখা যায় যে বাইরে থেকে কোর্স করে আসছেন কিন্তু আসার পরে প্রপার ইউটিলাইজ হচ্ছে না। আমার মনে হয় এটা বাইরে থেকে যারা কোর্স করে আসছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই, ইভেন এটা আমাদের দেশেও যে ছোট ছোট কোর্স গুলো 1 মাস ব্যাপী 15 দিন ব্যাপী, সেখানেও যে ধরনের সাবজেক্ট গুলো থাকে, সেই সাবজেক্টের উপরে যখন একজন মানুষ প্রশিক্ষণ নিচ্ছেন দীর্ঘ 1 মাস ব্যাপী, তারপরে গিয়ে কি ওনারা আসলে সেই সাবজেক্টের যে প্রশিক্ষণ পেয়ে এলেন সেটাকে প্রয়োগ করার যথেষ্ট সুযোগ পান কিনা, এটা আমি ওভারঅল সব ধরনের কন্টিনিউয়াস নার্সিং এডুকেশনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আমার মনে হয়েছে সেটা বলছি। এরপর বলছি যে আমি যেহেতু একটা স্পেশালাইজড হসপিটালে আছি, আমি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হসপিটাল মহাখালীতে কর্মরত অবস্থায় আছি। তো এখানে আমার মনে হয় যে স্পেশাল মানেই সেখানে অবশ্যই সেই রোগের উপর নির্ভর করে বিশেষ বিশেষ ব্যাপারের উপরে আমাকে দক্ষতা থাকতে হবে। তো আমরা যখন প্রথম কি এখানে জয়েন করলাম, আমরা যদিও নার্সিং এর প্রত্যেকটা সাবজেক্টের উপরে দখল নিয়ে একজন নার্সকে গ্রাজুয়েট হয়ে আসতে হয়, কিন্তু তারপরেও যখন স্পেশালাইজড হসপিটালে যাওয়া হয় কিছু স্পেসিফিক টপিকস এর উপরে তখন তাকে অবশ্যই অগাধ জ্ঞান নিয়ে যেতে হবে, কারণ আমরা যেহেতু মানুষের লাইফ নিয়ে ডিল করছি। তো সেক্ষেত্রে যদি আমি বলি যে আমি যখন এখানে এসেছি, আমি ব্যক্তিগতভাবে যখন একটা ওয়ার্ডে কাজ করা, মেডিসিন ওয়ার্ডে, রেসপিরেটরি মেডিসিন ওয়ার্ডে কাজ করার জন্য গিয়েছি, আমি প্রতিবন্ধকতা ফেস করেছি। যেমন দেখেছি যে কোন পেশেন্টের ক্ষেত্রে কত অক্সিজেন ফ্লো হলে তার জন্য সে ভালো হয়, কিংবা একটা চেস্ট ডিজিজের পেশেন্টের রেসপিরেটরি মিটার 3 বল যেটাকে বলে, এটা আসলে কতখানি ওয়ার্কআউট করতে হবে। একটা ইনহেলার খুবই
জরুরি একটা ডিভাইস, একটা চেস্ট প্রবলেমের পেশেন্টের জন্য। তো সেক্ষেত্রে প্রপারলি ইনহেলার গ্রহণ করাটাও আমাকে ক্লায়েন্টকে শিখিয়ে দিতে হচ্ছে। আদৌ আমি সেই ব্যাপারটা সম্পর্কে অবগত কিনা সেটাও আমাকে জানতে হবে। তো আমার মনে হয় যে কন্টিনিউয়াস নার্সিং এডুকেশনের ক্ষেত্রে মানে টার্সিয়ারি লেভেল হসপিটালগুলো, যে কোনো ধরনের হসপিটাল, টার্সিয়ারি বলেন, সেকেন্ডারি, প্রাইমারি, ইভেন স্পেশালাইজড, প্রত্যেকটা জায়গাতেই মানে একটা গ্রুপ অফ স্পেশালাইজড এক্সপেরিয়েন্সড গ্রুপ থাকা উচিত, যারা এই ধরনের নোভিস প্লাস আমার মনে হয় যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। কারণ যে কোনো ধরনের প্রফেশনাল স্কিলই কিন্তু ডে বাই ডে ডেভেলপ হয়। তো সেটার যে ইনফরমেশন গুলো সেগুলো প্রদান করার জন্য একটা স্পেশাল এক্সপিরিয়েন্স গ্রুপ থাকা উচিত, যেন আমাদের মতো প্রথম যারা কাজ করতে এলো কিংবা আমরা যখন কোনো কনফিউশনে পড়লাম আমরা আসলে কাদের কাছে গিয়ে এই কনফিউশন গুলোকে দূর করব, সেরকম একটা স্কোপ থাকবে। এবং আমার মতে এই ধরনের গ্রুপ থাকলে যেটা হবে, যারা কনফিউশনে পড়ছেন তারা এটাকে জানার পরে একটা গুণগত মানসম্পন্ন সেবা তার ক্লায়েন্টকে দিতে পারবেন। ডেফিনেটলি সেটার অনেকগুলো উপকারিতা আছে। এবং আমি যদি বলি, হ্যাঁ আমি মনে করি যে এখানে কন্টিনিউয়াস নার্সিং এডুকেশন গ্রহণের ক্ষেত্রে অনেক আশার দিক আছে। এই জন্য যে রিসেন্টলি সেপ্টেম্বরের 2 তারিখে একটা সার্কুলার হয়েছে ডিজিএনএম থেকে, যেখানে নতুন করে আবার দেখানো হয়েছে এই নার্সিং এডুকেশনের নীতিমালাগুলোকে। সেখানে কিন্তু এটা বলা হয়েছে যে কেউ যদি পার্সোনাল খরচ দিয়েও বাইরে গিয়ে পড়ালেখা করে আসতে চান, সেটার নীতিমালাগুলো অনেক আগে থেকেই আছে। এখন আবার হচ্ছে কি আমরা সেগুলোকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের জন্য অনেক 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 স্কোপ রয়েছে, যেটার উপর আমরা ওয়ার্কআউট করতে পারি। এবং আমাদের দেশেও ইভেন উচ্চতর শিক্ষা গ্রহণের সব ধরনের সুযোগ আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবং আমি বলবো যে যারা ইয়াং জেনারেশন আছে তারা আমাদের হায়ার অথরিটি এবং আমাদের লোকাল অথরিটির সাথে মিলে, এই যে যেমন আমরা এখন আমাদের চাহিদাগুলোকে বুঝতে পারছি যে আমাদের এই ধরনের একটা গ্রুপ দরকার, এক্সপেরিয়েন্সড গ্রুপ দরকার, যাদের কাছে আমরা আমাদের কনফিউশন গুলো দূর করতে পারি এবং হচ্ছে আমরা নতুন কিছু শিখতে পারি এবং প্রতিনিয়ত যে আপডেটেড ইনফরমেশন গুলো আসছে সেগুলো আমরা পেতে পারি। যদিও আমার নিজের ইনস্টিটিউটে দেখা গেছে চেস্ট ডিজিজ, চেস্ট মেডিসিনের উপরে যারা ডক্টর আছে তারা পোস্ট বেসিক, পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ তাদের আছে এবং সেটা এইটা এজন্য ইনস্টিটিউট। কিন্তু আমাদের নার্সিং সেক্টরের কিন্তু কোনো রকম গ্রাজুয়েশন বলেন কিংবা ডিপ্লোমার পরে যে একটা উচ্চতর শিক্ষা আমাদের এই চেস্ট মেডিসিনের উপরে কিংবা চেস্ট সার্জারির উপরে, চেস্ট ডিজিজ গুলোর উপরে, এরকম কোনো ফ্যাসিলিটি আমাদের এখানে এখন পর্যন্ত নেই। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি হায়ার অথরিটিজ এবং আমাদের লোকাল অথরিটিজ এর সঙ্গে মিলে আমরা যারা আগ্রহী আছি আমরা যদি এগিয়ে যাই, আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে আমরা সেই ধরনের সুযোগ তৈরি করতে পারি। তো ধন্যবাদ সঞ্চালক ভাইয়া, আপনার প্রথম প্রশ্নের এটাই আমার কাছে আমার দিক থেকে সারমর্ম ছিল। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনা এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমিও ব্যক্তিগতভাবে একজন নার্স এবং আমার মেইন পোস্টিং হচ্ছে একটি স্পেশালাইজড হসপিটালে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। তো আমাদের যে দুজন ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে আমাদের সাথে শেয়ার করলেন তাদের সাথে আমিও এই জিনিসটি সংযোগ করতে চাবো যে সুযোগের জায়গাটা নিয়েই আমি একটা কথা বলতে চাবো। সেটা হচ্ছে আমরা যারা এই ধরনের বিশেষায়িত হাসপাতালে কর্মরত আছি সেখান থেকে যদি ডক্টরদের জন্য পোস্ট গ্রাজুয়েশন কোর্স করার মতো ফ্যাসিলিটিস থাকে, ইনফ্রাস্ট্রাকচার থেকে থাকে, নিশ্চয়ই সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচারের একটি অংশ ব্যবহার করে আমরা নার্সদের জন্য কোনো ধরনের ইন সার্ভিস ট্রেনিং হোক, ইন সার্ভিস এডুকেশন বা ইন সার্ভিস কোর্স হোক, যেটা তাদেরকে দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে সহযোগিতা করবে, সেই পজিটিভ সুযোগটা আমরা নিতে পারি। সেটা একটি সুযোগের জায়গা হিসেবেই আমি দেখব, কারণ সেখানে শিক্ষাদানের মতো সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো রয়েছে, যেটা আমাদের থেকেও আরো বড় বড় কোর্স সম্পন্ন করার জন্য ব্যবহার হচ্ছে। সেই জায়গায় যদি একটা ভালো কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনের মাধ্যমে নার্সদের জন্য কিছু শর্ট কোর্স হোক, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হোক, অথবা যদি এই ধরনের ইনস্টিটিউশনেও একেবারে সরাসরি কোনো ধরনের স্পেশালাইজড পোস্ট গ্রাজুয়েশন কোর্সও
শুরু করার মতো সুযোগ থাকে, সেটা অবশ্যই আমাদের জন্য একটি বড় সুযোগের জায়গা, সম্ভাবনার জায়গা। আমরা আমাদের বিশেষজ্ঞ স্যারদের কাছে চলে যাব পরবর্তী আলোচনা নিয়ে। আমার পরবর্তী প্রশ্ন থাকবে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম স্যারের কাছে। স্যারের কাছে আমার যে প্রশ্নটি থাকবে তা হচ্ছে সিএনই এর ফরম্যাটগুলো কি কি, বা কি কি উপায়ে সিএনই গ্রহণ করা সম্ভব, এবং তার পাশাপাশি পূর্ববর্তী বক্তা দুজন যে ধরনের প্রতিবন্ধকতাগুলোর কথা বলে গেলেন সেগুলোকে আমরা কিভাবে দূর করতে পারি, বা সেগুলো দূর করার জন্য আমাদের কি কি ব্যবস্থা নেওয়ার মতো সুযোগ রয়েছে। স্যার। ধন্যবাদ সঞ্চালক, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফরম্যাট বা গাইডলাইন হচ্ছে যে কোর্স মডিউল, যেমন যে কোনো বিষয়ের উপরে, মেডিসিন হোক, সার্জারি হোক, গাইনি হোক, বা আইসিইউ, সিসিইউ, ইমার্জেন্সি, ট্রমা, এগুলো বিষয়ের উপরে কোর্স মডিউল ডেভেলপ করা। আমি আগেও বলেছি যে প্রত্যেকটা হাসপাতালে বা এরকম যদি আমরা হেলথ নার্স এডুকেটর, ক্লিনিক্যাল সাইডে একজন নার্স এডুকেটর তৈরি করতে পারি, পোস্ট পজিশন তৈরি করতে পারি, এবং একজন দক্ষ বিশেষজ্ঞ নার্স এডুকেটর সেখানে নিতে পারি, নিয়োগ দিতে পারি, পদায়ন করতে পারি, এবং সে যদি তার দায়িত্ব হচ্ছে এই কোর্স মডিউল ডেভেলপ করা এই বিষয়গুলোর উপরে, এবং সেগুলোকে কন্ডাক্ট করা, ইমপ্লিমেন্ট করা। সেটা যদি করা যেত, পলিসি মেকাররা যদি চিন্তা করতো এটা, যে না আমাদের দেশে এখন নার্সিং কেয়ারের মানটাকে উন্নত করবার জন্য এখানে কন্টিনিউইং এডুকেশন, রিফ্রেশার কোর্স দরকার আছে বিভিন্ন বিশেষায়িত বিষয়ের উপর। যেমন আমরা আগেও বলেছি যে যেটা হচ্ছে যে মানে হসপিটাল ম্যানেজমেন্ট কিংবা ওয়ার্ড ম্যানেজমেন্ট অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, টিচিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, আর পেশেন্ট কেয়ার ম্যানেজমেন্ট, এইসব বিষয়গুলো আইসিএসসি তো বলেছি, এবং এভিডেন্স বেসড নার্সিং প্র্যাকটিস, কার্ডিওলজি, অনকোলজি, চাইল্ড সাইকোলজি, তারপরে যে ক্যাপাসিটি বিল্ডিং ফর ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, এগুলোর উপরে যদি কোর্স ডিজাইন করা যায়, ফরম্যাট গুলো করা যায় মডিউল আকারে তৈরি করে, মানে এটা হতে পারে 1 উইক আর 2 উইকস প্রোগ্রাম, সেটা যদি করা যেত হসপিটাল বেস, যে সেখানে নার্সদের ক্লিনিক্যাল কম্পিটেন্সি গুলোকে ইনক্রিজ করা যায়। আমার মনে হয় যে এরকম কিছু পলিসি মেকাররা, এখানে আমাদের দরকার কি, নার্সদের ইমেজটাকে, নার্সদের যে নার্সরা কি করে হাসপাতালে, নার্সদের নার্সিং প্র্যাকটিসটাকে ইমপ্রুভ করবার জন্য আমার মনে হয় দরকার হচ্ছে বেশি করে সেমিনার করা, ক্লিনিক্যাল কনফারেন্স করা, যেটা নার্সদের যারা হায়ার এডুকেশন নিয়ে আসতেছে তারা সেখানে তারা কি শিখে আসছে সেগুলোকে ডিসেমিনেট করার জন্য হাসপাতালে বিশেষ করে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা কনফারেন্স বা সেমিনার করা। এতে করে কি হবে যে না, নার্সরা অনেক এডুকেটেড, হ্যাঁ, তারা তাদের যে এডুকেশন তারা নিয়ে আসছে তারা ইন্টিগ্রেট করতে পারে, যে থিওরিটিক্যাল নলেজটাকে, ইনফরমেশনটাকে তারা ইন্টিগ্রেট করে তাদের ক্লিনিক্যাল কম্পিটেন্সিটাকে বাড়াতে পারে, এবং সেখানে আমাদের পেশেন্টের আউটকাম আসবে। সেটা যদি করা যায় প্রত্যেকটা হাসপাতালেই, এরকম যদি আমরা ক্লিনিক্যাল নার্স এডুকেটর দিই এবং তারা যদি সেখানে এরকম কোর্স ডিজাইন করে এবং ইমপ্লিমেন্ট করে এবং নার্সদেরকে ট্রেন আপ করে, হ্যান্ডস অন ট্রেনিং প্রোভাইড করে, তাহলে নিশ্চয়ই একদিন আমাদের এই নার্সিং সেক্টরটা ক্লিনিক্যাল সাইডে অনেক উন্নত হবে। আমরা শুধু মেডিসিন বেসড নার্সিং এই মানে প্র্যাকটিস করব না, সেখানে আমরা নার্সিং বেসড নার্সিং প্র্যাকটিসটাই করব। মেডিসিন বেসড প্র্যাকটিস বলতে এটাই বোঝাচ্ছি, ডাক্তাররা যা প্রেসক্রাইব করে নার্স সেই প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের চিকিৎসা দেয়, মানে জাস্ট ডাক্তারদের চিকিৎসায় নার্সরা হেল্প করে যাচ্ছে আমরা, কিন্তু আমাদের নার্সিং কেয়ারটাকে আমরা ফোকাস করছি না। যেমন যেটা বলা হয় যে, আমি আগেও বলেছি যে নন্দা আছে না, হেলথ অ্যাসেসমেন্ট করে নার্সিং ডায়াগনোসিস কনফার্ম করার পরে একটা গোল সেট করি, তারপরে নার্সিং প্রসেস অনুযায়ী আমরা কেয়ার প্রোভাইড করি, এভিডেন্স বেস, রিসার্চ বেস যেটা করে থাকি। তো এখানে নার্সদের কি দরকার সেটা হচ্ছে যে এভিডেন্স বেসড নার্সিং প্র্যাকটিসটা করা, কিন্তু আমাদের দেশে ইট ইজ ভেরি টাফ, ভেরি ডিফিকাল্ট থিংস। তো এখনো সেই সময়টা আসে নাই, তারপরেও নার্সদেরকে রিসার্চ মেথোডোলজির উপরে কিন্তু একটা জ্ঞান অর্জন করতে হবে, এবং কিভাবে আমরা সিস্টেমেটিক রিভিউটা করি, সেই রিসার্চ ফাইন্ডিংস গুলো যে আমরা ইন্টিগ্রেট করে আমার কেয়ারের প্র্যাকটিসটাকে ইমপ্রুভ করব, সেই দিকটাই মনোনিবেশ করতে হবে। এবং আমাদের নলেজ, অ্যাটিটিউড এন্ড প্র্যাকটিস এটাকে কি করতে হবে, আপ টু ডেট করতে হবে।
আপ টু ডেট করতে গেলে তো শুধু আমি অনলাইনে দেখে ডেমনস্ট্রেশন দেখে ভিডিও দেখে বা এ দেখে তো আমি আমার স্কিলটাকে আমি আপডেট করতে পারবো না, কারণ এখানে হ্যান্ডস অন ট্রেনিং এর ব্যাপার আছে। সেখানে মেন্টর বা প্রিসেপ্টর থাকে ক্লিনিক্যাল, তার তত্ত্বাবধানে তাকে সেটা মানে তার পারফরমেন্সটাকে আরো বাড়াতে হবে, মানে ক্লিনিক্যাল কম্পিটেন্সি বা স্কিলটাকে বাড়াতে হবে। তো এটা বিদেশে আমরা দেখেছি যে তারা করে কি, যেমন সিমুলেটর, হাই ফিডেলিটি ম্যানিকিন, এই সিমুলেশন প্র্যাকটিস করে তাদের স্কিলটাকে ডেভেলপ করে। কিন্তু আমরা করি কি, আনএথিক্যাল প্র্যাকটিস করি বাংলাদেশে, রোগীর উপরে এটা অ্যাপ্লাই করি। এটা কখনোই ঠিক নয়। যেটা আমাদেরকে রিয়াল সিচুয়েশনে যাওয়ার আগে আমাদের সেখানে সিমুলেশন ল্যাবে আমাদেরকে স্কিলটাকে বাড়াতে হবে, দক্ষতাকে বাড়াতে হবে, কিন্তু সেটা করি না। সেটা নিঃসন্দেহে আমার দেশের প্রেক্ষাপটে আনএথিক্যাল প্র্যাকটিস হয়ে যায়। বাট বিদেশে কখনো নার্স, যেটা বললাম যে নোভিস নার্স বা স্টুডেন্ট নার্স কখনোই রোগীকে প্রথমে এসেই টাচ করতে পারবে না, রোগীকে কেয়ার প্রোভাইড করতে পারবে না। সেখানে একটা প্রভিশন পিরিয়ড থাকে, এটা 3 উইকস টু 1 মান্থ, সেখানে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করা হয়। আর স্টুডেন্ট নার্সরা কখনোই সরাসরি হ্যান্ডস অন মানে রোগীকে কেয়ার প্রোভাইড করতে পারবে না। এটা আনএথিক্যাল। কম্প্রিহেনসিভ পরীক্ষা না হওয়ার আগে, লাইসেন্স না পাওয়ার আগে কখনোই তারা রোগীকে সেটা টাচ করতে পারবে না। তো আমাদের এখানে সেই ট্রেডিশন, সেই প্রথা চালু করতে গেলে একটু সময় লাগবে, কারণ আমাদের এখানে বিশেষজ্ঞ নার্স তৈরি করতে হবে, ক্লিনিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে নার্সিং কেয়ার প্রোভাইড করবার জন্য। সেটা হয়ে গেলে তবে সেটার জন্য কিন্তু আমাদের যারা এক্সপার্ট আছে, এক্সপার্টদেরকে নিয়ে স্টেক হোল্ডার মিটিং হবে এবং এক্সপার্টদেরকে ইউটিলাইজ করতে হবে। এক্সপার্টদেরকে ইউটিলাইজ না করলে কখনোই নার্সিং কেয়ারের প্র্যাকটিসের মানটা বাড়বে না। হ্যাঁ, এটা আমি সেদিন জাইকার এক প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, ওনারা বললেন যে বাংলাদেশের ক্লিনিক্যাল প্র্যাকটিসের সিচুয়েশন ভেরি ট্র্যাজিক, যেটা বলা যে খুবই খারাপ অবস্থায় আছে, এটাকে ইমপ্রুভ করার জন্য কি করা যেতে পারে, এরকম তারা একটা এগিয়ে আসছে, তারা একটা পদক্ষেপ নিয়েছে, কি করবে তারা। তা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ করে ডিজি নার্সিং আছেন এবং মিনিস্ট্রি অফ হেলথ আছেন, হেলথ এডুকেশন ডিভিশন আছেন, তারা পলিসি মেকাররা চিন্তা করতে হবে। তবে একটা দুঃখের বিষয় যে পলিসি মেকিং কিন্তু নার্স নাই, এটাই বাস্তবতা। একটা নার্সিং কেয়ার পলিসি মেক হবে, সেখানে আমাদের নার্সকে ইনভলভ করা হয় না। তো যদি নার্স ইনভলভ না থাকে তাহলে কি পলিসি মেকিং হবে, নার্সদের কেয়ার ডেলিভারির জন্য কি পলিসি মেকিং হবে? তো সেটা যদি না হয়, না ঘটে, তাহলে কি হবে? আমাদের যেই রিয়ালিটি শকই থেকে যাবে, আমাদের নার্সিং কেয়ারের মান কখনোই ইমপ্রুভ হবে না, উন্নত হবে না। তবে আমি এক্ষেত্রে বলবো যে নার্সদেরকে নলেজ এডুকেশনটাকে আপ টু ডেট করতে হবে। আপ টু ডেট রাখতে গেলে এখন তো ইন্টারনেটের যুগ, তো এখানে যাবে তারা, অনলাইনে বিভিন্ন কোর্স আছে, কোর্স তারা ফ্রি এডুকেশন আছে, ফ্রি এডুকেশন তারা নিতে পারে, নিয়ে তাদের যে স্কিল কম্পিটেন্সি এটা বাড়াতে পারে। এবং সরকারি পর্যায়ে যেটা দরকার সেটা হলো কন্টিনিউ নার্সিং এডুকেশন। আমাদের দেশে কন্টিনিউ নার্সিং এডুকেশন সেন্টার রয়েছে বেশ কয়েকটা, কিন্তু সেগুলোতে এডুকেশনটা কন্টিনিউ নাই। তবে আমি আরেকটা সাজেস্ট করব যে হাসপাতালগুলোতে ইন সার্ভিস এডুকেশন ট্রেনিং নার্সদের জন্য এটা চলমান রাখা দরকার। সেখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং ক্লিনিক্যাল নার্স এডুকেটর এবং ডাইরেক্টর এদের সমন্বয় এবং ওয়ার্ড ম্যানেজার বা হেড নার্স এদের সমন্বয়ে একটা টিম থাকবে। টিমের কাজই হচ্ছে যে কিভাবে বিভিন্ন টপিকের উপরে নার্সদেরকে কোর্স ডিজাইন করে তাদেরকে কোর্স কন্ডাক্ট করা এবং তাদেরকে ট্রেনিং প্রোভাইড করা, যাতে তাদের হ্যান্ডস অন ট্রেনিংটা বৃদ্ধি পায় এবং তাদের ক্লিনিক্যাল কম্পিটেন্সিটা বাড়ে এবং সেখানে পেশেন্টেরও সেবার মানটা উন্নত হয় এবং আমাদের জনগণের কোয়ালিটি অফ লাইফটা বৃদ্ধি পায়, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আর আরেকটা কথা যে বলে গেলেন যে ইনডোর আউটডোরে যে ডিজি নার্সিং থেকে যে মানে হাসপাতালে যারা যে ওয়ার্ডে কাজ করে, যে ইউনিটে কাজ করে 2 বছর কাজ করে, মেডিসিনের উপরে টপিক নির্ধারণ করতে হবে এবং সেই মেডিসিন ওয়ার্ডে যারা যারা কাজ করে তাদের লিস্ট করতে হবে, কতজনকে আমরা পর্যায়ক্রমে এই ট্রেনিংটা দিতে পারবো। এরকম সার্জারি আছে বা গাইনি আছে, এরকম স্পেশালাইজড এরিয়াতে আমরা
ট্রেনিং কোর্স ডিজাইন করে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করতে পারি। এটা একটা আউটডোরের কথা বলেছে। ইনডোরে যেটা বললাম যে ওইখানে ক্লিনিক্যাল নার্স এডুকেটর কোর্স ডিজাইন করবে, কোর্স ইমপ্লিমেন্ট করবে এবং ট্রেনিং প্রোভাইড করবে, সেটা আমি বলে দিয়েছি আমার প্ল্যানিং এর কথাগুলো। এটা এখন বাস্তব রূপ লাভ করবে কিনা জানি না, তবে এটাই বাস্তবতা। আরেকজন যিনি বলে গেলেন যে আমরা হাসপাতালে দেখছি যে চেস্ট ডিজিজের উপরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আছে বা এরকম আছে। তো আমাদের এটা করতে হবে, আমাদের বিভিন্ন বিষয়ের উপরে, যেমন অর্থোপেডিক্স এর উপরে, সার্জারির উপরে, গাইনির উপরে, মেডিসিনের উপরে যেসব ডিসঅর্ডার আছে সেই ডিসঅর্ডারের উপরে কোর্স ডিজাইন করতে হবে। কোর্স ডিজাইন করে সেটাকে মানে ট্রেনিং দিতে হবে, এই ব্যবস্থা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তো এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, আমি আশাবাদী যে আমাদের নিয়ানারে রিসার্চ ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমরা এরকম হসপিটাল ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট, ওয়ার্ড ম্যানেজমেন্ট বা আইসিইউ বা এরকম, যেহেতু আমাদের ফ্যাসিলিটিস আছে, ফ্যাসিলিটিস বলতে সিমুলেশন সেন্টার আছে, স্কিল ল্যাব আছে, সেখানে আমাদের সুযোগ আছে, আমরা দিতে পারবো। আমরা আশা করছি যদি আমরা সেই সুযোগটা পাই তাহলে আমরা বেশ নার্সদেরকে সে ধরনের ট্রেনিং প্রোভাইড করতে পারবো। শুধু ঢাকা কেন্দ্রিক হলে তো হবে না, সারা বাংলাদেশে প্রত্যেকটা হাসপাতালে এরকম ট্রেনিং চালু থাকতে হবে। প্রথমত লোকালে, লোকাল মানে স্থানীয় এরিয়া, যেটা হচ্ছে যেমন যদি বক্ষবিধি হয়, বক্ষবিধি হাসপাতালেই এই নার্সদের জন্য ইন সার্ভিস এডুকেশন ট্রেনিং এই প্রোগ্রামটা চালু থাকতে হবে এবং সেখানে একজন কোর্স কোঅর্ডিনেটর থাকতে হবে নার্সের। হ্যাঁ, তাহলে কি হবে, সে তার কাজই হলো কোর্স কন্ডাক্ট করা, কোর্স ডিজাইন করা, কোর্স কন্ডাক্ট করা। যদি এইরকম সিস্টেম চালু থাকে তবে আর পিছনে তাকাতে হবে না এবং আমাদের বেহাল দশা দেখতে হবে না। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবধর্মী আলোচনা। আপনার আমাদের সাথেই থাকবেন স্যার। আমি আপনার কাছে পরবর্তীতে আবার প্রশ্ন নিয়ে আসব। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব জনাব প্রফেসর মোহাম্মদ মোবারক হোসেন স্যারের কাছে। স্যারের কাছে আমার যে প্রশ্নটি থাকবে তা হচ্ছে সিএনই গ্রহণ করার ক্ষেত্রে একজন নার্সের যিনি গ্রহণ করবেন তার ব্যক্তিগত কি কি ভূমিকা রয়েছে এবং সেই সাথে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা যে কথাগুলো বলে গেলেন, সেখানে আমরা যে সুযোগ গুলো দেখতে পেলাম, সেই সুযোগগুলো বা তার সাথে আপনি যদি আরো এডিশনাল কোনো সুযোগ থেকে থাকে সেই ব্যাপারগুলো নিয়ে একটু আমাদের সাথে আলোচনা করবেন, যে এই সম্ভাবনাগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। স্যার। জি, ধন্যবাদ। আসলে সবই শুনছিলাম, মোটামুটি তো সব কভার হয়ে গেছে বলা যায়, কিন্তু আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে বিশ্লেষণ করতে চাই। কন্টিনিউইং এডুকেশন আসলে এটা আমাদের দেশে একান্তই, অনেকে বিশেষভাবে ডক্টর শরীফুল ইসলাম বলে গেছেন খুব গুরুত্বপূর্ণ কথাগুলো এবং অপর দুই বক্তব্য বললেন, কিন্তু সেই সুযোগটা আসলে গভর্নমেন্ট এখনো আমাদেরকে করে দিচ্ছেন না। সেই জন্য কি আমরা বসে থাকবো? এটা হলো আমার একটা প্রথম কথা। আর এই ব্যাপারে আসলে কন্টিনিউইং এডুকেশনের ব্যাপারে যদি আমরা বলি যে একজন নার্সের ভূমিকাটা কি, সেটা হলো আমি বলবো যে প্রথমে তার উইলিংনেসটা থাকতে হবে যে সে কোন বিষয়ের উপরে তার এক্সপার্টাইজ ডেভেলপ করতে চান। সেই আঙ্গিক অবশ্য গভর্নমেন্ট তরফ থেকে এখনো নাই, তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমাদের একটা খুশির বিষয় আছে যে 6টা ডিসিপ্লিনে এখন মাস্টার্স প্রোগ্রাম চালু হচ্ছে, নিয়ে দিচ্ছে, সেগুলো উচ্চ শিক্ষা। কিন্তু শিক্ষার পরেও কিন্তু ক্লিনিক্যাল সাইডে যদি আমরা কাজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে একজন নার্সের নিজের ইচ্ছা শক্তিটা সবচেয়ে আগে নিয়ে আসতে হবে, যে আমি এই বিষয়টাকে খুব ভালোভাবে, এই স্কিলটাকে ভালোভাবে ডেভেলপ করতে চাই। সেক্ষেত্রে এখন ডেভেলপ করতে চাইলে তো করা যাবে না, করার একটা ওয়ে লাগবে, তাকে শিখাবে কে। এখানে সুন্দর ভালো কথা আসছেন, অনেকেই ক্লিনিক্যাল নার্স ইনস্ট্রাক্টরের কথা বলছেন, কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে ক্লিনিক্যাল নার্স ইনস্ট্রাক্টর না দিয়ে যদি আর কি পলিসি মেকিং এ তো নয়, অত্যন্ত সুন্দরভাবে আমার অনার্স স্নেহধন্য ডক্টর শরীফুল ইসলাম বলেছেন যে পলিসি মেকিং এ তো আমাদের নার্স নাই। সত্যিকার অর্থে এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো সেই ক্ষেত্রে ক্লিনিক্যাল নার্স ইনস্ট্রাক্টর না, আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব সেইখানে একজন ক্লিনিক্যাল নার্স
স্পেশালিস্ট থাকবে। মেডিসিনের জন্য মেডিসিন ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট, অর্থোপেডিক্স এর জন্য একজন অর্থোপেডিক নার্স থাকবেন, সার্জারির জন্য সার্জিক্যাল নার্স থাকবেন, যারা যে যে স্ব বিষয়ে এক্সপার্ট। এবং যে ওয়ার্কিং ফোর্স আছে যারা কাজ করবেন তাদেরকে উনি ট্রেন আপ করবেন, বা তারা নিজেরা গিয়ে কাজ করতে গিয়ে যদি কোথাও আটকে যান তাহলে ওনাকে ডাকবেন, উনি তাদেরকে হেল্প করবেন। যদি সেটা করা যায় তাহলে আমরা মনে হয় যে ক্লিনিকের এরিয়াটাকে আরো ইমপ্রুভ করতে পারি। আমি আবারও বলবো, শরীফ স্নেহানন্দ শরীফ অত্যন্ত ভালোভাবে বলছেন যে আসলে নার্সিং প্রসিজার কথা নিয়ে আসছেন, এটা সত্যি দুঃখজনক। এভিডেন্স বেসড নার্সিং এর কথা নিয়ে আসছেন। তো এখন সেটা হতাশ হওয়ার কিছু নাই, আশা করি আমাদের এই যে নতুন প্রজন্ম যারা আছে তারা নিয়ে এভিডেন্স বেসড নার্সিং প্র্যাকটিস করতে গেলে আগে রিসার্চ জানতে হবে, সেটাও শরীফ সাহেব আলোচনা করেছেন। আর ডিজি হেলথ লিস্ট করে দেয়, এটা যেমন সত্যি, আমি বলবো এটা পার্সোনালি কাউকে হ্যারেস করার জন্য না, এটা কিন্তু আবার স্ব প্রতিষ্ঠানও কিন্তু কিছু সিলেক্ট করে দেয় তাদের পছন্দের ব্যক্তিকে। কারণ ট্রেনিং এ গেলেই ট্রেনিং করে আসবেন, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমরা সেই ব্যাপারটা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে যে ট্রেনিং শুধু যে একটা রিফ্রেশমেন্ট এরিয়া না, সেখানে আমি যাচ্ছি, সরকার আমাকে টাকা দিচ্ছে, আমাকে কিছু শিখতে হবে, শিখে এসে সেটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন এখানে আবার আরেকটা সমস্যা, ইমপ্লিমেন্টেশন আমাকে শিখাই দিল, গভর্নমেন্ট টাকা খরচ করলো, কিন্তু দেখা গেল আমি ট্রেনিং করে আসলাম আইসিইউতে, আমাকে পোস্টেড করা হলো ইমার্জেন্সিতে। আমি ট্রেনিং করে আসলাম অপথলমোলজিতে, আমাকে ডিউটি দেওয়া হলো সার্জিক্যাল। এই সমস্ত জিনিসগুলো একটু নেগোশিয়েট করে যারা হসপিটাল ম্যানেজমেন্টে আছেন তাদের সাথে নিজেরও একটু মুখ খুলতে হবে, নিজের অধিকারটাকে একটু অ্যাসার্টিভ ওয়েতে আমার মনে হয় যে আদায় করে নিতে হবে, এবং নিজের মনোভাবটা থাকতে হবে যে আমি এটা দিচ্ছি। আর এখানে আরেকটা হলো নিজেকে ইমপ্রুভ করার সবচেয়ে বড় পথ, সহজ পথ, যতদিন না ওইগুলো হচ্ছে। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে সবার কথাগুলোকে সমর্থন করে বলছি, এগুলো যতদিন না হচ্ছে আমরা নিজেরা শুরু করি না কেন। আমরা আমাদের মধ্যে কিন্তু অনেক ট্যালেন্টেড আছে, আমাদের গ্রুপে অনেক ট্যালেন্টেড আছে, তাহলে হোয়াই ডোন্ট ইউ স্টার্ট ফার্স্ট? আমরা সুপারিয়র ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে না ভোগে যিনি যেই কাজটা ভালো করতে পারেন, আমি যদি মনে করি যে এই কাজটা আমি ওনার মতন অত ভালো করতে পারি না, তাহলে ওনার কাছ থেকে শেখার চেষ্টা করি। এবং ওনারও উচিত হবে উনি তাদেরকে তৈরি করে নেওয়া, কারণ এটা সত্যি তো আমরা যে দেশে অবাগা দেশে আছি, শরীফ সাহেব বলছেন কোরিয়ার কথা, আমি দেখেছি স্যার যে ইউকে তে যখন ছিলাম, অর্থোপেডিক্স নার্সরা অর্থোপেডিক্স ওয়ার্ডে ডিউটি করতে পারেন। তার মানে বেসিক এডুকেশন শেষ করার পরে তাকে অর্থোপেডিক নার্সিং এ স্পেশালাইজ করতে হবে, সিমিলারলি মেডিসিনে স্পেশালাইজ কোর্স করতে হবে, সার্জারিতে স্পেশালাইজ কোর্স করতে হবে, আইসিইউ তে স্পেশালাইজ কোর্স করতে হবে, ওটিতে স্পেশালাইজ কোর্স করতে হবে, তারপরে সে ওইখানে যাবে। আমাদের দেশের মতন একটা নার্সিং এর ডিপ্লোমা নিলাম বা বিএসসি পাস করলাম, সব জানতা হয়ে গেলাম, হ্যাঁ ওটিতে ডিউটি করতেছি, আইসিইউ তে ডিউটি করতেছি, সার্জারিতে ডিউটি করতেছি, ব্যাপারটা কিন্তু আসলে তা না। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে দর্শকদের কাছে এবং এই প্যানেলের কাছে, আমরা যারা আমাদের দিন তো শেষ, আমরা সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়ে চলে আসছি, যাই জানতাম যাই পারতাম করতাম, কিন্তু এখন আপনাদের মধ্যে যারা আছে তারা একটু ইনিশিয়েটিভ নেন, স্ব কর্মস্থলে একটু ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে বোঝান, তাদেরকে শেখানোর চেষ্টা করুন। এবং যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ইনফেরিয়র সুপারিয়র কমপ্লেক্সিটিতে না ভুগে, যে কালকার ছেলে আমি 30 বছর যাবত নার্সিং করতেছি, আজকে বুঝি তার কাছ থেকে কাজ শিখবো, এটা না ভেবে সে যা জানে তার থেকে শিখে নেয়। শিখতে তো কোনো লজ্জা নেই, শিখতে কোনো বয়স নেই। আর কর্তৃপক্ষের অবস্থা যেটা বললাম যে প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না, সত্যি কথা। আমি জানি না, আমি ওইদিকে যাব না, কারণ তাহলে হয়তো অন্যরকম পরিস্থিতি হয়ে যাবে। আমরা বিদেশ থেকে শর্ট কোর্স করে আসি, কিন্তু আসলে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার অন দ্য গড নোস। এটা আমার বাস্তব অভিজ্ঞতাই থেকেই বলতেছি, আর বেশি কিছু বলবো না। তো তারপর আমি বলবো ঠিক আছে, তাহলে ইট ইজ ইউর ডিউটি, আপনি যেটা শিখে আসলেন, আপনাকে যে গভর্নমেন্ট এত টাকা খরচ করে বিদেশ থেকে একটা 3 মাসের 2 মাসের 1.5 মাসের শর্ট কোর্স করা নিয়ে আসলো, গভর্নমেন্টের তো এত টাকা নাই যে প্রত্যেকটা বাংলাদেশের এই যে 18-20-30 হাজার নার্সকে বিদেশ পাঠাবে। তাহলে হোয়াই ডোন্ট ইউ টেক রেসপন্সিবিলিটি টু আদার্স, টু টিচ ইউর কলিগস? তাহলে তো আমাদের শিক্ষাটা আরেকটু উন্নয়ন হতে পারে, তাহলে তো আমাদের পেশেন্স ভালো হতে পারে, তাহলে তো আমাদের দেশ
আমাদের রোগীরা সেবা পেতে পারে আর কি। আর এটা সত্যি যে যেমন আমার এক বোন বললেন যে অক্সিজেন ফ্লো ইনহেলার, এটা তো স্বাভাবিক কথা। একটা সদ্য পাশ করা নার্সকে যদি একটা আইসিইউ তে ডিউটি দেয় তাহলে সে আইসিইউ মেশিনই চিনবে না। কিন্তু কাজেই যারা ওই জায়গায় আছেন আমি তাদের প্রতি বিনম্র রিকোয়েস্ট রাখবো যে তাদেরকে অ্যাটলিস্ট একটু ট্রেন্ড আপ করে সেখানে দেন, কারণ এটা তো ছেলে খেলা না, মানুষের জীবন নিয়ে। আর যারা যাচ্ছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা একটু মুখ খুলেন, কর্তৃপক্ষকে বলেন যে আই এম নট ফিট ফর দ্যাট ওয়ার্ক। কারণ আপনি যে প্র্যাকটিসটা না জেনে যদি প্র্যাকটিস করেন, আমিও শরীফ সাহেবের সাথে একমত হয়ে বলবো ইউ আর প্র্যাকটিসিং আনইথিক্যাল। কিন্তু আনইথিক্যাল প্র্যাকটিস করতে পারি না বিইং এ নার্স। তো এইভাবে আমরা আর কি তারপরে আসার কথা হলো এই যে হচ্ছে, কোনোদিন বাংলাদেশে ডিপ্লোমা ছিল না, নার্সিং এর ইতিহাসে ডিপ্লোমা হয়েছে, বিএসসি হয়েছে, এমএসসি হয়েছে, পিএইচডি হচ্ছে। আমি আশাবাদী এগুলো হবে, কোনো এক সময় নার্সিং নোট লেখা হবে, নার্সিং প্রসেস গর্ডনস ফলো করুক আর যারটাই ফলো করুক, ফলো করে প্রপার হেলথ অ্যাসেসমেন্ট হবে। হ্যাঁ, তবে এখানে একটু কথা আছে, প্রপার হেলথ অ্যাসেসমেন্ট যদি করতে চাই তাহলে আমাদের কারিকুলামটার দিকে একটু খেয়াল করতে হবে। এই 6 মাস অ্যানাটমি পড়ে টোটাল হেলথ অ্যাসেসমেন্ট করাটা আমার মনে হয় না যে যুক্তিসঙ্গত হবে আর কি। তো এগুলো পলিসি মেকারদের ব্যাপার, যতদিন না হচ্ছে ততদিন আমরা আমাদের সাথে যে আছে, আমার পাশে যে লোকটা ভালো কাজ করতেছে, আমার পাশে নতুন যে ছেলেটা নতুন কিছু শিখে এসেছে, তার কাছ থেকে যেন আমরা শিক্ষা নিই। আর যিনি নতুন শিখে আছেন তার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, ভাই প্রথম প্রথম না হয় একটু বড় আপা বড়জন সকল, মানে আমি বলবো যে সার্ভিসের বড় যারা আছে তারা হয়তো কটু কথা বলতেই পারে। তারপর ফর দ্য সেক অফ দ্য পেশেন্টস, ফর দ্য সেক অফ দ্য নেশন, তাদেরকে বুঝান, রাগ না করে যে ভাই এই কাজটা এইভাবে করলে ভালো হয়। তাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করেন, তাদেরকে শেখান তাদের স্কিল। কারণ নার্স তো খালি শুধু থিওরি না, নার্সের 3টে জিনিসই লাগবে, তার কগনিটিভ ডোমেন লাগবে, তার এফেক্টিভ ডোমেন লাগবে, তার সাইকোমোটর ডোমেন লাগবে। 3টে যদি সে নলেজ লাগবে, স্কিল লাগবে, অ্যাটিটিউড লাগবে, 3টার সমন্বয় যদি ইন্টিগ্রেশন যদি না করতে পারে তাহলে কখনোই সে একজন ভালো নার্স হতে পারবে না। তাহলে আমি বলবো যে এই যত কথাগুলি শুনলাম, হ্যাঁ ব্যারিয়ার থাকবে। আমরা কিছু জিনিস আছে যেমন নলেজের যে ব্যাপারটা, এখন বর্তমান যে ডিজিটাল যুগ, আমাদের সময় বই ছিল না, পুস্তক ছিল না, এখন তো বইও লাগে না, প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, প্রত্যেকটা প্রসিডিউর আমরা ইউটিউবে দেখতে পারি, তাই না? তাহলে ইউটিউব থেকে দেখারও একটু চেষ্টা করি, এরপরে আমার সাথে যারা কাজ করতেছে, যারা ভালো কাজ করে তাদের সাথে চেষ্টা করি, আমরা ছোট করে স্টার্ট করি। আমরা একটু ছোট্ট সেমিনার করি, হয়তো সেমিনার কথা বললে বলবে যে সেমিনারের রুম নাই, এই নাই, সেই নাই। হ্যাঁ, আসলে তো তা লাগে না। আমরা একটা কর্নারে দাঁড়াইও তো প্রাথমিক পর্যায়ে সেমিনার শুরু করতে পারি। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে সবগুলো কথাগুলোকে মেনে নিয়ে আমি বলতে চাচ্ছি এটা যে একেবারে কিছু না থাকার চেয়ে মানে লেট ইজ বেটার দেন নেভার, যে কথাটা বলা হয়ে থাকে আর কি। এটা একেবারে না করার চেয়ে কিছু যদি শুরু করি তাহলে তো আমার মনে হয় যে সবাই উপকৃত হবে। আর জ্ঞান তো বিলাইলে কমে না, আমরা একসাথে, কারণ আমরা যেই হই, আমি বলবো যে আমি ডিপ্লোমা, আমি বিএসসি, আমি পিএইচডি, আমি এমপিএইচ বা এমএসসি নার্স, দিস ইজ আর এডুকেশনাল আইডেন্টিটি। কিন্তু আমাদের একটা ইউনিক আইডেন্টিটি আছে, দ্যাট ইজ উই আর নার্স। তাহলে আমরা নার্সের পাশে থাকি, নার্সের পাশে থেকে আমরা একে অপরকে সাহায্য করি, একে অপর থেকে শিখি, আমাদের ব্যক্তিগত স্কিল নলেজ এবং অ্যাটিটিউড গুলোকে চেঞ্জ করি, ডেভেলপ করে আমরা বর্তমান পরিস্থিতিতে যেই অর্গানাইজেশনে যে ফেসিলিটিস আছে সেইগুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক কাজটা আমরা করি। তাহলে আমি মনে করি যে আমাদের যে সেবার ব্রত নিয়ে আমরা এই নার্সিং এ এসেছি, তাহলে আমরা ধন্য হব, আমাদের কাছ থেকে আমাদের জনগণ, আমাদের রোগী তথা দেশ উপকৃত হবে। তো ধন্যবাদ সাইফুল। জি, ধন্যবাদ স্যার, অতি গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আপনাকে অনুরোধ করবো আমাদের সাথেই জি, আপনার কাছে ফিরে আসব। আমি পরবর্তী প্রশ্নের জন্য এখন ফিরে যাচ্ছি জনাব ফাহিমা খানম ম্যাডাম আপনার কাছে।
দুঃখিত, জনাব ফাহিমা খানম ম্যাডাম সম্ভবত টেকনিক্যাল কোনো সমস্যার কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে মেরিনা জেরিন ম্যাডামের কাছে ফিরে আসছি। আপনার কাছে আমি জানতে চাইবো যে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত যে নার্সগণ রয়েছেন তারা যদি প্রতিটি বিভাগে কর্মরত থাকেন, সেই ক্ষেত্রে সিএনই গ্রহণে কি ধরনের ভূমিকা রাখতে পারেন বলে তাদের মাধ্যমে বা কি ধরনের ভূমিকা রাখা তার পক্ষে সম্ভব, এবং সাধারণ অন্যান্য যে নার্সরা থাকবেন তারা তাদের কাছ থেকে কি ধরনের উপকৃত হতে পারে? ধন্যবাদ আমাকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। এবং যখন একজন বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত নার্স থাকবেন, নার্স এডুকেটর থাকবেন, তখন যেটা হবে যে নোভিস বলেন কিংবা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের জন্য একটা খুবই ভালো সুযোগ তৈরি হবে। যেটা নিয়ম যে প্রতিদিন সকালে একটা ওয়ার্ডে ঢোকার পরে একটা গ্রুপ ডিসকাশন হবে প্রত্যেকটা গ্রুপ অফ নার্সের ভিতরে, যে তার কোন ক্লায়েন্টটা কেমন আছে, কোন ক্লায়েন্টের কি ধরনের হচ্ছে নার্স কেয়ার চেঞ্জ করা দরকার কিনা। ব্যাপারগুলো তো আসলে আমার শ্রদ্ধেয় দুজন স্যার অলরেডি বলে গেছেন, এবং এটাই সত্যি যে আমরা এখনো তো মেডিসিন বেসড প্র্যাকটিস করছি, যার জন্য আমাদের যে অ্যাকচুয়াল কেয়ার প্ল্যান অনুযায়ী আমাদের ক্লায়েন্টদেরকে যে কেয়ারটা প্রোভাইড করা দরকার সেটা তো প্রোভাইড করা পসিবল হচ্ছে না। যদি প্রশিক্ষণপ্রাপ্ত নার্স কিংবা গ্রুপ অফ নার্স ডিপার্টমেন্টের জন্য থাকে, সেই ক্ষেত্রে এই যে আমাদের নার্সিং কেয়ার প্ল্যান প্রসেসটা আমার মনে হয় প্রপারলি করা সম্ভব। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে যেহেতু একজন এক্সপিরিয়েন্সড প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, উনি ওই বিশেষ সাবজেক্টের উপরই প্রশিক্ষণপ্রাপ্ত এবং এক্সপার্ট, সেক্ষেত্রে যেটা হবে যে আপ টু ডেট যে নলেজগুলো আছে সেই নলেজগুলো উনি ওনার আন্ডারে থাকা যে নার্সগণ আছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। প্লাস ওনার আন্ডারে যে নার্সরা আছে তারা যখন যে কেয়ার প্র্যাকটিস করছে, যেটা হয় যখন ক্লায়েন্টকে নিয়ে কাজ করা হয় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু উঠে, যেটা হয়তো অ্যাট এ গ্লান্স বোঝা যায় না। একটা কেয়ার প্রসেস যখন কন্টিনিউ হতে থাকে, নট নেসেসারিলি সবসময় সেটা এক্সপেক্টেড আউটকাম নিয়ে আসে। আসলে দেখা যায় যে সেই কেয়ার প্ল্যানে হয় না, আমাকে প্ল্যান বি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো যখন একজন এক্সপার্ট থাকবেন আমার কাছে, আমি তখন ওনার সঙ্গে আলোচনা করতে পারবো যে হ্যাঁ, আমার এই কেয়ার প্ল্যান প্রসেস কাজ করছে না, তাহলে আমি অন্য কেয়ার প্ল্যান প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারি কিনা। এবং আরো যেটা আমার মনে হয় যে এই সুযোগটা থাকলে আমাদের যে নার্সিং ভিউটা আছে প্রত্যেকের ভিউটা আরো আপডেট হবে, এবং অ্যাকচুয়াল কেয়ারটাকে কিংবা প্রসেসটাকে তখন মানুষজন বুঝতে শিখবে। যেমন হয় যে একজন ডক্টর যখন সকালে রাউন্ডে আসেন, উনি এসে দেখা যায় যে ওনার যে স্পেসিফিক ক্লায়েন্ট থাকে সেই স্পেসিফিক ক্লায়েন্টকে রাউন্ড দিয়ে যান, ওনার নলেজে থাকে যে ওনার ক্লায়েন্টগুলোর একদম সার্বিক অবস্থা কি। পরবর্তীতে যখন ওনার প্রফেসররা আসেন, উনি তার কাছে তার ব্যাখ্যা দেয় এবং স্যাররা সেটা শোনার পরে কিন্তু ওনাদের যে মেডিকেল কেয়ার প্ল্যান সেটা চেঞ্জ হয়, কিংবা আবার নতুন চিন্তা ভাবনা করেন, কোনো ডায়াগনোসিস দেন। তো সেই ধরনের প্রসেস আমাদের নার্সিং আছে, যেটা আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো, এবং সাধারণ জনগণও বুঝতে পারবে যে হ্যাঁ, নার্সিং এরও আলাদা একটা অ্যাক্টিভিটি আছে, শুধুমাত্র ইনজেকশন দেওয়া কিংবা শুধুমাত্র বেড মেকিং করা, শুধুমাত্র মেডিসিন দিয়ে যাওয়াটাই ওনার কাজ না। আমাদের সুস্থ হওয়ার পিছনে ওনাদেরও সম্মুখ একটা অবদান আছে। এটাতে যেটা হবে আমার মনে হয় যে অনেক ইরর হয় কেয়ার প্রসিডিউর, আমরা যেটা বেসডই হোক, অনেক ইরর হয়, সেই ইরর গুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্লাস যেটা হবে যে নার্সটা থাকবে একটা ওয়ার্ডে, প্রত্যেকেই তাদের বাট হওয়া, হ্যাঁ এটা আমাদের খুবই আছে, নার্সের রেশিও সেটা সাফিসিয়েন্ট না। টারশিয়ারি লেভেল হসপিটাল গুলোতে যেটা হয় যে তাদের
সংখ্যা যে বেড আছে তার বাইরেও প্রচুর পরিমাণে পেশেন্ট থাকে। তো সেই কেয়ার দিতে গিয়ে একজন এক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স শুধুমাত্র যে সেই বিশেষ লোকে শেখানোর জন্য সেটা না, আসলে একজন নার্সের তো ইমোশনাল সাপোর্টও দরকার। যখন কাজ করতে করতে একজন নার্স বার্ন আউট হয়ে যায় তখন তারও সেই বার্ন আউট গুলোকে এক্সপ্রেস করার একটা সঠিক জায়গা থাকা দরকার, যেটা আমি মনে করি যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ডিপার্টমেন্টের জন্য কিংবা একটা বিশেষ জায়গার জন্য অ্যাসাইন থাকেন, সেই স্কোপ গুলো একজন নার্সের জন্য তৈরি হয়। এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে যে ক্লায়েন্টের জন্য আমরা একদম সঠিক মানের সেবা নিশ্চিত করতে পারবো এবং দেখা যাবে যে সেটাতে যেটা হবে যে পুরো দেশেরই উন্নয়ন হবে। একটা ক্লায়েন্ট যদি যে নির্ধারিত সময় তার থেকে দীর্ঘায়িত সময় হসপিটালে থাকে, ডেফিনেটলি সে সরকারের অর্থায়ন এবং পুরো মানে যে কেয়ার সিস্টেম সেখানেই প্রেসার আসবে। তো যদি সঠিক এবং গুণগত মানসম্মত সেবা প্রদান করা সম্ভব হয়, একটা ক্লায়েন্ট যদি সঠিক সময়ে সঠিক সেবা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন, তাহলে আমরা সার্বিক বাংলাদেশের যে অর্থায়ন সেখানেও কিন্তু অবদান রাখতে পারি। তো আমি বলবো যে ওভারঅল যদি বলি, ডিপার্টমেন্ট ভিত্তিক বিশেষ হসপিটাল ভিত্তিক এই বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত নার্স থাকা খুবই জরুরি। তো ধন্যবাদ হচ্ছে গিয়ে সঞ্চালক ভাইয়া আমাকে করার জন্য, এবং আমার মনে হয় যে আমার দিক থেকে যেটা বলার এবং এটার জন্য জোরদার পদক্ষেপ নেওয়া উচিত আমাদের দিক থেকেও। স্যার যেটা বললেন, ডেফিনেটলি আমাদের দিক থেকে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের দিক থেকে আমরা যারা নভিস আছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা অবশ্যই হচ্ছে গিয়ে সেই লক্ষ্য অর্জনে সক্ষম হব। ধন্যবাদ। ধন্যবাদ আপনার আলোচনার জন্য। আমি একটু এডিশনাল একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি। যেহেতু ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে যে যারা বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত নার্স আছেন, সেটা দেশের থেকে হোক বা বিদেশ থেকেই হোক, তার ভেতরে অনেকেই তার বিশেষায়িত স্থানটিতে সে কাজ করছেন না, হয়তো অন্য একটি বিভাগে তাকে দায়িত্ব দিয়ে রাখা আছে। তো আমার জানার জায়গাটা যেটা থাকবে, জানতে চাইবো যেটা আপনার কাছে, যে এই ধরনের হসপিটাল সেটিংস থেকে আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলবেন যে আসলে তাদেরকে তাদের বিশেষায়িত ট্রেনিং প্রাপ্ত বিভাগে কেন তারা কাজ করতে পারছেন না, বা কেন তাদেরকে সেই জায়গাটিতে কাজ করার সুযোগ দেয়া হচ্ছে না, সেই জায়গাটি বা সেই অভিজ্ঞতা থেকে আপনি যদি একটু আলোচনা করেন আমাদের সাথে, যে প্রশিক্ষণ প্রাপ্ত যারা তাদেরকে কেন আমরা সেই বিভাগে পাচ্ছি না। নেটওয়ার্ক প্রবলেমের কারণে প্রশ্নটা একটু কেটে কেটে এসেছে আমার কাছে। আমি যেটা বুঝেছি সেটা যদি আমি একটু রিপিট করি, আপনি আমার কাছে জানতে চাচ্ছেন যে আমি যেটা সকলে আলোচনা করছি যে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত যে আমাদের নার্স অফিসারগণ আছেন, দেখা যাচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত হবার ওনারা সেই ধরনের জায়গাতে কাজ করার সুযোগ পাচ্ছেন না। তো আপনি আমার কাছে জানতে চাচ্ছেন যে আসলে আমার কি মনে হয় যে কেন ওনারা পাচ্ছেন না, কিংবা কেন আমরা ওনাদেরকে সেই জায়গাতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি সত্যি কথা বলতে যেহেতু ঘটনাটা জি ওই পরিবেশে আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে শেয়ার করবেন যে কেন হতে পারছে না এই জিনিসটা। যেমন আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, যখন আমি 18 সালে জয়েন করেছিলাম তখন যেমন হ্যাঁ আমাদের কিছু কনফিউশন ছিল, আমরা কিন্তু দূর করতে পেরেছিলাম এমন কিছু মানুষের মাধ্যমে। যেমন হসপিটালে প্রত্যেকেই যে নেগেটিভ ইফেক্ট ফেলে আসলে তা না, পজিটিভ ইফেক্ট ফেলার মতো মানুষজন আছে বিধায়ী আমরা এখনো চলতে পারছি। তো এরকম আমরাও ওয়ার্ডে দু একজনকে পেয়েছিলাম যারা বিশেষত প্রশিক্ষণ প্রাপ্ত বাইরের দেশ থেকে, এবং ওনাদের কাছ থেকে পরবর্তীতে দেখা গেছে যে আমরা আমাদের কোয়েরি গুলোকে সলভ করতে পেরেছিলাম। কিন্তু আমার মতো লাকি হয়তো প্রত্যেকেই না, কারণ উনি আসলে আমাদের যেহেতু কোনো নার্স এডুকেটর পদ নেই, সে একটা স্পেসিফিক ওয়ার্ডে কাজ করে। আমি লাকিলি ওনাকে পেয়েছি বিধায় আমার কনফিউশন গুলোকে দূর করতে পেরেছি। কিন্তু প্ল্যাটফর্ম থাকতো যেখানে উনি
সবাইকে সেই জ্ঞানটা দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাহলে হয়তো আমার মতো আরো অনেকেই লাভবান হতো। আমার মনে হয় যে অনেকগুলো রিজন আমাদের যখন রোস্টার করা হয় আমার মতে, তখন দেখা যায় যে দীর্ঘদিন একই ওয়ার্ডে আছেন এরকম মানুষজনকে ধীরে ধীরে পরিবর্তন করে দেওয়া হয়। তো দেখা গেছে যে হয়তো উনি স্পেশালাইজড ফর চেস্ট মেডিসিন, কিন্তু দীর্ঘদিন হয়তো চেস্ট মেডিসিনে কাজ করছেন 8 বছর 9 বছর, পরবর্তীতে ওনাকে তখন যে দীর্ঘদিন এরকম ওয়ার্ডে কাজ করছেন তখন ওনাকে পার করে নিয়ে গিয়ে সার্জারিতে দিয়ে দেওয়া হলো। এ ধরনের কিছু ইস্যু থাকে যে দীর্ঘদিন একটা ওয়ার্ডে কাজ করছেন, এখন ওনাকে অন্য একটা কোথাও দেওয়া হোক, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত আসলে মানে এই যে চিন্তা ভাবনাটা যে এখন সবাইকেই নতুন আসছে, 18তে জয়েনিং হলো, 16তে জয়েনিং হলো, 18তে জয়েনিং হলো, 20 সালে ইভেন জয়েনিং হলো, এই যে নতুন যারা আসছে এদের জন্য আসলে লোকাল কর্তৃপক্ষের একটা চিন্তা ধারণা থাকা উচিত। কারণ দেখা যায় শুধুমাত্র গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ আসছে, যেমন ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বিপিএসসির আন্ডারে যতগুলো নিয়োগ হয়েছে তারা প্রত্যেকে মোটামুটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম পেয়েছে, এবং আমি বলবো এটা সাধুবাদ জানানোর মতো একটা পদক্ষেপ, কারণ এটার মাধ্যমে আমরা অনেক কিছুই মানে নতুন করে আবার রিফ্রেশ করতে পেরেছি। জানা অনেক কিছুই, কিন্তু সেটাকে রিফ্রেশ করাটাও অবশ্যই দরকার। যদিও সে টাইম এবং মেয়াদি ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেই ব্যাপারগুলো আছে, কিন্তু বলবো যে লোকেদেরও এখানে চিন্তা ভাবনা থাকা দরকার যে নতুন যারা আসছে তাদের জন্য হচ্ছে গিয়ে লোকাল অথরিটি কিভাবে একটা গ্রুপ, যেহেতু প্রত্যেকটা হসপিটালে কিন্তু এই ধরনের বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত নার্স আছে, তো তাদেরকে নিয়ে যদি লোকাল অথরিটি একটা গ্রুপ তৈরি করে এবং ওয়ার্ড ভিত্তিক, মানে আমি এমন না যে ওয়ার্ড ম্যানেজমেন্ট বাদ দিয়ে তার প্রশিক্ষণ, অবশ্যই না, যদি একটা শর্ট কারিকুলামের মতো বানিয়ে শর্ট একটা প্রোগ্রাম শিডিউল বানিয়ে যদি এনাদেরকে ইউটিলাইজ করা যেত, মানে আসলে এনাদের প্রপার ইউটিলাইজ হতো যারা মানে প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষ ব্যাপারে আমার মতে। তো এই ধরনের কারিকুলাম যেহেতু হচ্ছে না এবং লোকাল অথরিটি যেহেতু এই ধরনের শর্ট শিডিউল তৈরি করছে না, যার জন্য দেখা যায় যে ওনাদের আসলে প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। এবং দীর্ঘদিন যখন আমি শিখে আসলাম, আমি হয়তো 5 বছর আগে কোর্সটা করে এসেছি, কিন্তু আমি কোথাও এটাকে ইউটিলাইজ করার মতো সুযোগ পাচ্ছি না, তখন ডেফিনেটলি উনিও ওই ব্যাপারগুলোকে বিস্তৃত হতে থাকেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনার আলোচনা থেকে আমাদের সামনে চলে এলো আসলে এই ধরনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে লোকাল অথরিটি এবং লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা যদি একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেন, আমরা হয়তো আরো ভালো কিছু আউটকাম পাবো যারা বিশেষায়িত প্রশিক্ষণ নিয়ে বিদেশ থেকে এসেছেন। ধন্যবাদ আপনাকে। আমি স্বল্প সময়ের জন্য ফাহিমা খানম ম্যাডামের কাছে চলে যাব এই প্রশ্নটিরই নিয়ে, যেহেতু উনি একটি মেডিকেল কলেজে একটু ডিফারেন্ট সেটিংসে আছেন, তো সেই জায়গার পার্সপেক্টিভ থেকে আপনি একটু আমাদেরকে জানাবেন, যেহেতু অলরেডি স্যাররা এবং আপনারা আলোচনায় বলেও ফেলেছেন যে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন তারা সব সময় তার সেই বিশেষ জায়গাটিতে কর্মরত থাকছেন না। তো কেন তারা থাকতে পারছেন না বা কি কারণে তাদেরকে সেই জায়গাগুলোতে কর্মরত রাখা সম্ভব হচ্ছে না, আপনার অভিজ্ঞতা থেকে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমি রিকোয়েস্ট করব, আমরা সময়ের শেষের দিকে আসছি, একটু স্বল্প সময়ে আমাদেরকে আপনি আলোচনাটি জানাবেন। থ্যাংক ইউ স্যার। আমি এখানে ছোট্ট একটু ঘটনার অবতারণা দিয়ে আপনাকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানে স্পষ্টভাবে বলতে চাচ্ছি কেন সম্ভব হচ্ছে না। আমাদের যে নিএনআর প্রথম ব্যাচ থেকে 7 জন মাস্টার্স করা নার্স বর্তমান ঢাকা মেডিকেলে আছেন। এর মধ্যে অ্যাডাল্ট এন্ড এলডারলি হেলথ নার্সিং এ আছেন 2 জন, নার্সিং এর 2 জন, পেডিয়াট্রিক নার্সিং এর নেই, কিন্তু সাইকিয়াট্রিক নার্সিং এর 1 জন, কমিউনিটি হেলথ নার্সিং এর 1 জন এবং ম্যানেজমেন্টের 3 জন। এর মধ্যে অ্যাডাল্ট এন্ড এলডারলি হেলথ নার্সিং এর যিনি আছেন 2 জন, যারা 2 জন আছেন তার মধ্যে একজনকে দেওয়া হয়েছে লেবার ওয়ার্ডে, অন্য একজন কার্ডিওলজিতে আছে। যিনি সাইকিয়াট্রিক নার্সিং এ কোর্স করে আসছেন তাকে দেওয়া হয়েছে পেডিয়াট্রিক নার্সিং এ। যিনি কমিউনিটি হেলথ নার্সিং এ কোর্স করে আসছেন তাকে দেওয়া হয়েছে সার্জারিতে। এবং ম্যানেজমেন্টে যারা আসছেন 3 জন কোর্স করে তাদের দেওয়া হয়েছে আইসিইউ কিংবা ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড কিংবা ইমার্জেন্সি বেডসাইড কেয়ারের জন্য। তো সেই ক্ষেত্রে
যতটুকু আমি ও অ্যাডাল্টের একজন কোর্স করা প্রথম ব্যাচের নিয়েনার প্রথম ব্যাচের প্রশিক্ষক। আমি এসে প্রথম যখন জয়েন দেই তখন আমার অথরিটিকে বলেছিলাম যে আমার ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড কার্ডিওলজিতে 12 বছরের সাথে আমার অ্যাডাল্ট এন্ড এলডারলি হেলথ ফোকাস, সুতরাং সেই ক্ষেত্রে আমাকে যদি এই সেটিং এ দেওয়া হয় আমার মনে হয় আমি বেস্ট বেটার কেয়ার দিতে পারবো, কিন্তু অথরিটি দেয়নি। আমার সাথে যে সাইকিয়াট্রিক নার্সিংটা কমপ্লিট করে আসছেন যে সেও অ্যাপিল করেছিল অথরিটির কাছে, তাকেও দেওয়া হয়নি। সো অথরিটির কথা অনুযায়ী আমরা কিন্তু যে স্পেশাল কোর্স করে আসছি তার বিপরীত জায়গায় ডিউটি করছি। তো এটা কেন অথরিটি করবে, এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় অথরিটি ভালো দিতে পারবে। কারণ এই যে আমরা সাতজনেই কিন্তু আমরা আমাদের ফোকাস এরিয়াতে ডিমান্ড করেছিলাম, কিন্তু সেই ডিমান্ডটা ফিল আপ করা হয়নি, এটা আমরা সাতজনেই কিন্তু অপোজিট সেক্টরে কাজ করছি। সেই ক্ষেত্রে অথরিটি এই উত্তরটা নিশ্চয়ই ভালো জানা আছে। আশা করি ভবিষ্যতে কাছে নিয়ে এসে আমাদের সলিউশন তারাই ভালো দিতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনার কাছ থেকেও আমরা সেই জায়গাটিতেই কনক্লুশনে আসতে পারি যে আমাদের যে স্থানীয় কর্তৃপক্ষ তারা যদি তাদের যে স্টাফ যারা কর্মরত আছেন তাদের সকলের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তাদেরকে দায়িত্ব বন্টন করেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে প্রশিক্ষিত নার্সগণ রয়েছেন তাদের কাছ থেকে আরো বেটার আরো ভালো সেবা রোগীদের জন্য দিতে সম্ভবপর হবে। ধন্যবাদ সবাইকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর জন্য। আমি মোবারক হোসেন স্যারের কাছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি নিয়ে। স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে স্যার অলরেডি যে ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগে দায়িত্ব পালন নিশ্চিত করার বিষয়টি, এটি অবশ্যই আপনাদের আলোচনার মাধ্যমে প্রয়োজনীয়তাটি চলে এসেছে। তো সেই জিনিসটি আসলে কতটুকু হচ্ছে এবং সেটি সম্ভব করার ক্ষেত্রে আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়ার আছে, বা আপনি যদি কোনো সাজেশন দেন যাতে এই যে একটা অসঙ্গতি কিছুটা আমরা সামনে চলে এসেছে সেটা কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। ধন্যবাদ সাইফুর রহমান। আসলে সব কথাই তো বলা হয়ে গেল, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন এগুলোর সলিউশন ওনারা বললেন, কিন্তু আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখতে চাই। কারণ হলো আসলে আমরা ট্রেনিং নেওয়ার সময় কিন্তু এখানে ডিজি থেকে দেয়, ডিজিএনএম থেকে দেয়, তারপরে লোকাল কর্তৃপক্ষের কাছে আছে। আমার মনে হয় এখানে যেটা কর্তৃপক্ষেরই ব্যর্থতা, আমি বলবো যে কর্তৃপক্ষ কেন তাদেরকে প্রপার ইউটিলাইজই যদি না করলেন তাহলে তাদেরকে তৈরি করে লাভটা হলো। আবার এমনও হইতে পারে, সেটা আমি জানি না, যিনি করে আসছেন তিনি আদৌ ইন্টারেস্টেড কিনা তার যে রেসপেক্টেড প্লেসে, উনি তো ট্রেনিং করতে গেছেন সেটা ভিন্ন কারণ, কিন্তু পরে আসার পরে রেসপেক্টেড প্লেসে উনি ডিউটি করতে আগ্রহী কিনা সেটাও কিন্তু একটা ভাববার বিষয়, আসলে করে কি হয়তো করে। আর এই ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন, সেই ক্ষেত্রে হলো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর একটু সচেতন হওয়া উচিত, এখানে একটু মনিটরিং করা উচিত যে আমাদের স্পেশালাইজড নার্স কতজন আছে এবং তাদের সর্বোপরি যে প্লেসমেন্টটা, পোস্টিং। কারণ আমি আইসিইউ নার্স ট্রেনিং করে নিয়ে আসলাম, পোস্টিং দিয়ে রাখলাম উপজেলা হেলথ কমপ্লেক্স, তাহলে সঙ্গত কারণে কিন্তু সে তার যেই অর্জিত জ্ঞান লব্ধ যে কেয়ার সেটা সে দিতে পারবে না, কারণ উপজেলা হেলথ কমপ্লেক্সে হয়তো আইসিইউ। তো সেটাও করা করলে বোধ হয়, কারণ যেখানে আছে, কারণ এখানে তো নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্স আছে গভর্নমেন্টের কাছে যারা করান যে আমি কতজন নার্সকে কোন ডিসিপ্লিনে এক্সপার্ট করে নিয়ে আসছি এবং সেই এরিয়াগুলো কোন কোন এরিয়াতে আছে, কোন কোন হসপিটালে আছে, এটা অবশ্যই জানা আছে। সেখান থেকে যদি তাদের অ্যাপয়েন্টমেন্টটা সে সকল হসপিটালে দেয় এবং কর্তৃপক্ষকে যদি লোকাল কর্তৃপক্ষ যদি সেটা ইমপ্লিমেন্ট করে এবং এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনিটরিং করেন যে আমি যাদেরকে তৈরি করে আনলাম তারা স্ব প্লেসে কাজ করার সুযোগ পাচ্ছে কিনা, তাহলে হয়তো একটা এটার সমাধান হতে পারে, আমি জানি না, হতে পারে আর কি। আর তারপরে যদি একান্তই না হয় যেখানে ফেসিলিটিস আছে, যদি আমরা টারশিয়ারি লেভেলের হসপিটাল গুলো ধরি, স্পেশালাইজড লেভেলের হসপিটাল গুলো ধরি, স্থানীয় কর্তৃপক্ষের সাথে যিনি ট্রেনিং করে আসছেন ওনাকে একটু একটু মত বিনিময় করে নিতে হবে, ওনাকে একটু মোটিভেট করে যে আমি এটার উপরে এক্সপার্ট,
আমি যদি এই এরিয়াতে কাজ করি তাহলে পেশেন্ট ভালো সেবা পাবে, আলটিমেটলি হসপিটালেরই ভালো সুনাম পাবে। এটা একটা মোটিভেশনাল ব্যাপার হয়তো বা করা যেতে পারে, আমি জানি না কতটুকু সম্ভব হবে। তবে এটা ঠিক যে যে বিষয়ে এক্সপার্ট হয়ে আসছেন তাকে সেই জায়গায় কাজ করানোর কোনো বিকল্প নেই, তাকে সেখানে কাজ করতে দেওয়া উচিত। জি, থ্যাংক ইউ স্যার আপনার আলোচনার জন্য। সেই সাথে আবারও অনুরোধ থাকবে, আমাদের সাথে থাকবেন। একজন দর্শকের প্রশ্ন রয়েছে আপনার জন্য, আমি আলোচনা শেষ পর্যায়ে আপনার কাছে আসবো প্রশ্ন নিয়ে। আমি পরবর্তী প্রশ্ন, আমাদের আজকের শিডিউল শেষ প্রশ্নটি নিয়ে শরীফুল ইসলাম স্যারের কাছে চলে আসবো। অলরেডি স্যার এই বিষয়টি তার আলোচনার মাঝে নিয়ে এসেছেন, অন্য একটি প্রশ্নের কনসিকুয়েন্সে আলোচনা নিয়ে এসেছিলেন স্যার। তারপরেও স্যারের কাছে স্পেসিফিক্যালি আমি একটু প্রশ্নটি রাখবো যে নার্সিংয়ে ক্লিনিক্যালি উচ্চতর পদ তৈরির প্রয়োজনীয়তা রয়েছে কিনা, এবং এ ধরনের পদ নার্সদের সিএনই গ্রহণে কতখানি ভূমিকা রাখতে পারে, এবং তার মাধ্যমে নার্সিং সেবার মান উন্নয়নে কতটুকু ভূমিকা থাকতে পারে। ধন্যবাদ সাইফুর। আসলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমি যখন 2007 সালে সরকারি স্কলারশিপে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এ থাইল্যান্ডে যাই, সেখানকার নার্সদের নার্সিং প্র্যাকটিসটা আমার খুব ক্লোজ অবজারভেশন। সেটা হচ্ছে তাদের ক্লিনিক্যাল সেটিং ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে 40টা করে বেড থাকে এবং 40টা বেডের জন্য 39 জন নার্স স্যাংশন করা থাকে এবং প্রতি শিফটে 13 জন করে নার্স ডিউটি করে এবং সেখানে একজন হেড নার্স থাকে। আমরা এখানে যেখানে বলি যে ওয়ার্ড ইনচার্জ, কিন্তু সেটা না, সেখানে তারা হেড নার্স বলে একটা টার্ম আছে। তো হেড নার্স ওভারঅল যে ক্লিনিক্যাল রাউন্ড দিয়ে থাকেন ওয়ার্ডে, এবং তার সঙ্গে মানে নার্সিং সুপারভাইজার বা সিনিয়র স্টাফ নার্স ওনারা থাকেন। তো ওখানে আমি দেখেছি যে প্রত্যেকটা শিফটে যদি 10 জন নার্স থাকে, 10 জন নার্সকে 4 10 40, তাহলে একজন নার্স 4 জন করে রোগী কেয়ার প্রোভাইড করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন শিফট চেঞ্জ হচ্ছে, তখন প্রি কনফারেন্স এন্ড পোস্ট কনফারেন্স নামে দুটো টার্ম আছে। প্রি কনফারেন্সটা হচ্ছে কি, যে যখন নাইট শিফট চেঞ্জ হচ্ছে সেই সময় মর্নিং শিফটের লোক নার্সটা আসতেছে, তো যখন হ্যান্ডওভার নিচ্ছে তারা কিন্তু পেশেন্ট হ্যান্ডওভার নিচ্ছে। হ্যাঁ, পেশেন্ট হ্যান্ডওভার নিচ্ছে এবং যে নার্স নাইট ডিউটি করেছে সে কিন্তু ওই 4টা পেশেন্ট সম্পর্কে, কন্ডিশন সম্পর্কে, নার্সিং নোট, নার্সেস নোট সম্পর্কে, ডায়াগনোসিস, ক্লিনিক্যাল কন্ডিশন, তারপরে তার বর্তমান অবস্থা, কি কি চিকিৎসা পেয়েছে, কি ইনভেস্টিগেশন করা হয়েছে, তার কি অবস্থা এবং সে বর্তমানে কি পাচ্ছে এবং কি ডায়াগনোসিস, এগুলো সম্পর্কে সে বলে যায়। এবং যে পরবর্তী মর্নিং শিফটের নার্স সে কিন্তু নোট করে, সবগুলো নোট করে এবং পরবর্তীতে সে আবার হেলথ অ্যাসেসমেন্ট করে তার যে কি কি ক্লিনিক্যাল নার্সিং প্রবলেম রয়েছে সেগুলো আইডেন্টিফাই করে এবং সেখানে প্ল্যান করে যে সে তার ডিউটি পিরিয়ডে কি কি নার্সিং কেয়ার প্রোভাইড করবে, নার্সিং ডায়াগনোসিস গুলো কি তার, সে 3টা বা 4টা নার্সিং ডায়াগনোসিস হতে পারে, সেগুলো প্রায়োরিটি বেসে সে কেয়ার প্রোভাইড করে এবং সে এভিডেন্স ইন্টিগ্রেট করে। তো সেটা একজন নার্স তখন 4টা রোগীকে কেয়ার ডেলিভারি করে, কেয়ার প্রোভাইড করে। সেটা এই সিস্টেম যদি আমার দেশেও চালু করা যেত, দ্যাট উড বি ফাইন। বাট আমি এটা জানি না একদিন হবে, একদিন হয়তো এই সিস্টেম, এই পদ্ধতি বাংলাদেশে চালু হবে। আশা করি বাংলাদেশের নার্সদের কেয়ার প্রোভাইড করার যে মান সেটাও বৃদ্ধি পাবে। তো সেই প্রি কনফারেন্স আর পোস্ট কনফারেন্সটা যদি চালু করা যায় নার্সিং এ, তাহলে আমরা শুধু নার্সরা পেশেন্ট হ্যান্ডওভার নিবে, আদার্স আমরা কিন্তু কাঁথা কম্বল হ্যান্ডওভার নিই আমাদের দেশে, কিন্তু সেটা নয়। আমাদের মেন হ্যান্ডওভার হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্ট, পেশেন্টের কন্ডিশন, পেশেন্টের নার্সেস নোট, এগুলোই আমরা হ্যান্ডওভার নিব, এগুলোই আমরা পেশেন্টকে প্রোভাইড করব। আর যে কথাটা সাইফুর বললে যে ক্লিনিক্যাল উচ্চতর, যেটা আমি বলছি যে প্রত্যেকটা ওয়ার্ডে
একটা করে যদি প্রিসেক্টরের পদ, ক্লিনিক্যাল প্রিসেক্টরের পদ ক্রিয়েট করা যায়, এবং যেখানে মোবারক স্যার বলে গেলেন যে অর্থোপেডিক নার্স স্পেশালিস্ট, আমরা বিভিন্ন ভাবে বলি জেনারেলিস্ট নার্স, জেনারেলিস্ট নার্স আছে একটা, মানে যেটা RN রেজিস্টার্ড নার্স বলে বা সিনিয়র স্টাফ নার্স। আরেকটা হচ্ছে যে ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট। ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট মানে বিভিন্ন বিষয়ে, মেডিসিন হতে পারে, সার্জারি হতে পারে, গাইনি হতে পারে, অর্থোপেডিক্স হতে পারে, ট্রমা হতে পারে, এনিওয়ে। আর একটা হচ্ছে অ্যাডভান্স নার্স প্র্যাকটিশনার, APN যেটা বলে, সেটা আমাদের দেশে এখনো সম্ভব নয়। এটা একটু ভবিষ্যতে হয়তো আমরা এখন বেসিকটা, ফান্ডামেন্টাল নার্সিং কেয়ার, এটাই এখন চালু করতে পারিনি। অ্যাডভান্স নার্স প্র্যাকটিস এটা একটা সময়ের ব্যাপার, আশা করি এটা চালু হয়ে যাবে। তো আমার কথা হলো যে প্রথমে ক্লিনিক্যাল প্রিসেপ্টর প্রত্যেক ওয়ার্ডে, তারপরে ক্লিনিক্যাল নার্স এডুকেটর ওভারঅল হসপিটালের জন্য একটা পদ তৈরি করতে হবে। তিনি হচ্ছে সব নার্সিং স্পেশালিস্টদের সমন্বয়ে কোঅর্ডিনেশন করে একটার পর একটা ট্রেনিং মডিউল ডেভেলপ করবে, কোর্স মডিউল ডেভেলপ করবে, ট্রেনিং কন্ডাক্ট করবে। এটা আমার একটা থিম। এটা শুধু আমার বাংলাদেশের প্রেক্ষাপট না, সারা ইউনিভার্সাল, বাংলাদেশের, বিশ্বের হাসপাতালগুলোর সঙ্গে তাল মিলিয়ে আমরা এটা করতে চাই। তো আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট। দুটো জিনিস আমি শেয়ার করলাম। আমি যখন থাইল্যান্ডে 2007 সালে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এর উপরে 2 মাসের ট্রেনিং করেছিলাম, সেই অভিজ্ঞতা প্লাস 2008 সালে মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং, এবং সেই একই ইউনিভার্সিটিতে করলাম থাইল্যান্ডে। ঠিক আমার দেখা প্র্যাকটিক্যাল অবজারভেশন থেকেই আমি এটা করে এসেছি। থ্যাংক ইউ। আমি চাই যে ক্লিনিক্যাল উচ্চতর পদগুলো বলতে হাসপাতালে এই দুটো হতে হবে। আর যেটা দরকার, নার্সিং কলেজ ইনস্টিটিউটের সঙ্গে হাসপাতালের একটা কোঅর্ডিনেশন কমিউনিকেশন থাকতে হবে। আর হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং প্রিন্সিপাল, তাদের সঙ্গে একটা ক্লোজ কোঅর্ডিনেশন কম্বিনেশন থাকতে হবে। এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালের ডাইরেক্টর, এদের সঙ্গে যদি ব্রিজ কমিউনিকেশন না থাকে, কোঅর্ডিনেশন না থাকে, তাহলে কিন্তু মানে এইভাবে সম্ভব নয়। নার্সিং কিন্তু এককভাবে এগিয়ে যেতে পারবে না, সম্মিলিত একটা প্রচেষ্টা, প্রয়াস থাকতে হবে। সকলের সর্বাত্মক সহযোগিতা যদি না থাকে, তাহলে কিন্তু নার্সিং এর অগ্রগতি বা ইমপ্রুভমেন্ট সম্ভব নয়। থ্যাংক ইউ সাইফুর, আজকের এই প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকের সত্যি আমরা খুবই ধন্য হয়েছি, এবং আজকের আলোচনা খুবই সাফল্যমণ্ডিত হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের শ্রদ্ধাভাজন যিনি অবসরপ্রাপ্ত এবং বর্তমানে আর্ট নার্সিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোবারক হোসেন স্যার আজকে আমাদের এসে তার অভিজ্ঞতার ঝুলি থেকে অনেক সুন্দর সুন্দর তথ্য উপস্থাপন করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বেঁচে থাকুন, দীর্ঘজীবী হন এবং নার্সিংকে কিছু দিয়ে দেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইবো আপনাদের অত্যন্ত ব্যস্ততার সময়ের মধ্য থেকে কিছু সময় আমাদের এই আজকের প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের সকল নার্সের যদি কি কোনো উপকার হয়ে থাকে, আমরা আশা করব অবশ্যই তারা এই আলোচনা থেকে অত্যন্ত উপকৃত হবেন। এবং আপনাদের এই সময়ের জন্য আমি থ্যাংক ইউ নার্স পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং সেই সাথে আপনাদের পরবর্তীতে অন্যান্য যে কোনো প্রয়োজনে পাশে পাবো। আমি মোবারক স্যারের কাছে শেষ একজন দর্শকের কাছ থেকে একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি আলোচনা করে অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। স্যারের কাছে যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি হচ্ছে as a Bangladeshi nurse, how can we go abroad? Actually, what kind of criteria we need? এই ক্ষেত্রে হয়তোবা আজকের আলোচনার পার্সপেক্টিভে শিক্ষা ক্ষেত্রে বাইরে যাওয়ার জন্য একজন নার্সের কি ধরনের প্রস্তুতির প্রয়োজন আছে, সেই ব্যাপারে যদি স্যার ছোট্ট একটু ধারণা দিয়ে দেন আমাদেরকে। হয়তোবা অনেকেই আগ্রহী আছে, যারা ইতিমধ্যে সরকারি চাকরিতে যোগদানের আগেও অনেকে আগ্রহী বর্তমানে হায়ার এডুকেশন নেওয়ার জন্য। তো সর্বোপরি সবার জন্যই আপনার কাছ থেকে একটু নির্দেশনা আশা করব। থ্যাংক ইউ সাইফুল, থ্যাংক ইউ অল। সম্ভবত আমার কথার পরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তবে একটু প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু কথা বলতে চাই, বেশি সময় নেব না। সেটা আমি আমাদের যে ডক্টর
স্নেহধন্য ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আপনার কথা ধরে আর কি। আসলে আমার মনে হয় আমাদের খেতা কম্বল গোনাটা বাদ দিয়ে রুগী গোনা উচিত। এটা হলো বোধহয় প্রথম সত্য আর কি। আমরা হ্যান্ডওভার নেবো পেশেন্টের, খেতা কম্বল না। হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো যে প্রি এন্ড পোস্ট কনফারেন্সের কথা বলছে, এটা একটা নতুন কনসেপ্ট বাংলাদেশের জন্য, যখন নতুন কারিকুলাম চালু হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা আঙিনায় দাঁড়াই যে সকালে রোগী হ্যান্ডওভার নিয়ে যে কথাটা বললো, আসলে আমরা বাংলাদেশে টাস্ক নার্সিং করি। আমরা শুধু নার্সেরা ভাগ করে নেই, কে ইনজেকশন দেবে, কে ডায়েট খাতা লিখবে, কে ড্রাগ মেনটেন করবে। সেটা না করে পেশেন্ট যদি ভাগ করে নেই, পেশেন্ট অ্যালোকেট করে পেশেন্ট নার্সিং যদি করি, পেশেন্টের নিড অ্যাসেস করে নেই, পেশেন্টের নিড মোতাবেক যদি নার্সিং কেয়ারটা দেই, আমার নিডে না। কারণ এখন পেশেন্ট মনে করে যে এটা তার কাজ, সে আমার ইনজেকশন দিতে আসছে, কিন্তু এটা আমাদেরকে বুঝাইতে হবে যে ইনজেকশনটা আমার কাজ সেটা দিচ্ছে না, আপনার প্রয়োজনটা আমি মেটাচ্ছি। তো সেই ক্ষেত্রে পেশেন্টকে অ্যাসেস করে ওইখানে একটা নার্সিং কেয়ার প্ল্যান করে যদি দেওয়া যায়, বা আমরা যদি প্রাথমিকভাবে শুরু করি ছোটখাটো ভাবে, তাহলে আমার মনে হয় যে আমাদেরও কিছু অভিজ্ঞতা হবে, দক্ষতা বাড়বে, রোগীর উপকৃত হবে। এবার আসি প্রশ্নের উত্তরে। আসলে বিদেশ যাওয়া তো অনেক আগ থেকে শুরু হয়েছে, তো সেই অভিজ্ঞতা কি বলবো। প্রথমে একজন নার্স হইতে হবে, নার্স কোয়ালিফাইড নার্স হলে, যদি এখন সাধারণত বাংলাদেশে আমরা যখন 80-র দশকে গিয়েছিলাম, সেটা ওডি স্কলারশিপের মাধ্যমে, এটা কান্ট্রি ওয়াইজ পরীক্ষার মাধ্যমে নিজেকে কোয়ালিফাই করে যেতে হয়েছে। তো এখন তো নতুন কারিকুলাম যখন হলো, আমরা ম্যান পাওয়ার তৈরি করার জন্য বিদেশ থেকে মাস্টার্স এন্ড পিএইচডি করার জন্য সেটা একটা পলিসি ডেভেলপ করা হলো। এবং সেই পলিসি যেহেতু মাস্টার্স এর জন্য পাঠাবো, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে গ্রাজুয়েট নার্স হতে হবে এবং ইংরেজিটা তার ভালো জানতে হবে। আর সেই ক্ষেত্রে নন গভর্নমেন্ট নার্স যাবে না, গভর্নমেন্ট যেগুলোকে স্কলারশিপ দিয়ে পাঠায় সেইগুলো গভর্নমেন্ট এমপ্লয় নার্স হতে হবে। এবং সে যদি পিএইচ করতে যেতে চায়, তাহলে তাকে অবশ্যই তার গ্রাজুয়েশন থাকতে হবে, ইংরেজি তার স্কোর ভালো থাকতে হবে। এবং গভর্নমেন্ট যখন সার্কুলার দেয় তখন সে অ্যাপ্লাই করবে, ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি অ্যাপ্লাই করে, নিজেকে যদি কোয়ালিফাই করতে পারে, তাহলে সে পেতে পারে। এছাড়া যদি কেউ নিজ খরচে পড়তে যেতে চায়, তাহলে সেটা ভিন্ন জিনিস। বাইরের যে অনলাইনে যদি ইউনিভার্সিটি গুলোতে সে অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করে যদি তাকে নিজেকে কোয়ালিফাই করতে পারে এবং সে যদি তার খরচ বিয়ার করতে পারে, তাহলে যেতে পারবে। তবে সেই ক্ষেত্রে যদি নন গভর্নমেন্ট নার্স হয়, তাহলে সে এখন যেতে পারবে। আর গভর্নমেন্ট নার্স হলে তাকে গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হবে, তাকে স্টাডি লিভ নিয়ে চলে যেতে হবে, যে ওই সময়টা সে বেতন পাবে না, তার নিজ খরচে পড়াশোনা করে আসবে এবং আইসা সে চাকরিতে জয়েন করতে পারবে, কিন্তু তার এটা স্টাডি লিভ হিসেবে গণ্য হবে, বেতন পাবে। তো এটাই হলো তার যোগ্যতা আর কি। আমি যদি মনে করি যে আমি এমএসসি করতে যাব বিদেশে, তাহলে আমি প্রথমে এমএসসি নার্সে অ্যাপ্লাই করার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আগে অর্জন করতে হবে, ইংরেজিতে ভালো হতে হবে, এরপরে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে যদি নিজেকে কোয়ালিফাই করতে পারে, তাহলে আমার মনে হয় যে। তো সকলকে ধন্যবাদ। আর দেশালে মাই স্পেশাল থ্যাঙ্কস টু তোমার স্নেহদন্দ সাইফুর, যে এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠানে এবং যোগ্যোপযোগী একটা টপিকসের উপর আলোচনা করার জন্য আমাকে ইনভাইট করার জন্য সকলকে ধন্যবাদ। শরীফের সাথে অনেকদিন পরে দেখা হলো, বাকি দুই বোনকে যদিও চিনি না, কিন্তু আজকে পরিচয় হলো। আশা করি আমাদের মধ্যে যোগাযোগ থাকবে এবং এই প্রোগ্রামে থ্যাংক ইউ নার্সেস যারা আরম্ভ করছে সাইফুর সহ, আশা করি এটা চালিয়ে যাবে এবং এরকম নিত্য নতুন আমাদের সমাজের চাহিদা নিয়ে, নার্সিং সমাজের চাহিদা মোতাবেক নতুন টপিক নিয়ে এরকম আলোচনা আয়োজন করবে। সবার মঙ্গল কামনা করছি এবং আমার জন্য দোয়া চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সেই ক্ষেত্রে আমি আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাইবো। সেই সাথে আজকে আমাদের দর্শক যারা আছেন, আমরা সত্যি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আশা করি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে তারাও নিজেরা লাভবান হচ্ছেন এবং তাদের যে সাপোর্ট, এই অনুষ্ঠান দেখা এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন, বিভিন্ন সময় প্রশ্নের মাধ্যমে সেই ডিসকাশন সেশনটাকে আরো ফলপ্রসূ করে তোলা, এই জন্য অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এবং সেই সাথে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।